সবাইকে আমার ক্লাসে আবারও আমন্ত্রণ জানিয়ে আমি আমার আজকের অষ্টম ক্লাস শুরু করতেছি। তো আমি ৪৯তম স্পেশাল বিসিএস শিক্ষা পূর্ণাঙ্গ প্রস্তুতির আজকের যে বিষয়ভিত্তিক অংশ মনোবিজ্ঞান, সেই ক্লাসে আপনাদের আমার পক্ষ থেকে এবং লাইভ এমসিকিউ যে প্ল্যাটফর্ম সেটার পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং আপনাদের যে প্রস্তুতি সেটা খুব ভালোভাবেই চলতেছে। তো আপনারা বেশ ভালোভাবে প্রস্তুতিটা নেবেন আশা করি, যেহেতু এটি একটু স্পেশাল বিসিএস এবং আপনাদের প্রস্তুতিটাও আমি আশা করব যে একটু স্পেশাল হবে। তো আজকে আমরা প্রায় শেষের দিকেই, তো আজকে একটা নতুন টপিকস আমরা শুরু করব, যেটা হয়তো আপনাদের অনেকের পছন্দের টপিকস হতে পারে, আবার অনেকের অপছন্দের টপিকস হতে পারে। সেটা হচ্ছে অ্যাবনর্মাল সাইকোলজি বা অস্বাভাবিক বা অস্বভাবিক, যেটাই বলি না কেন, অস্বাভাবিক মনোবিজ্ঞান। তো সেখানে যাওয়ার আগে আমার পরিচয়টা আমি একটু দিয়ে নিচ্ছি। আমি হচ্ছে দীপঙ্কর চন্দ্র রায়, আমি প্রভাষক মনোবিজ্ঞান ৩৫তম বিসিএস এর মাধ্যমে আমি এই পেশায় যোগদান করেছি এবং আপনাদের মেন্টর হিসেবে অলরেডি 7টা ক্লাস হয়ে গিয়েছে আমাদের, আর মাত্র 3টা ক্লাস আছে। তো ওই ক্লাসগুলো আমি আশা করছি আপনারা উপভোগ করবেন। তো আজকের যে টপিক্সটা আমি আগেই বলেছি যে আমাদের আজকের টপিক্সটা একটু ডিফারেন্ট, যেটার জন্য হয়তো মনোবিজ্ঞানের স্টুডেন্ট হিসাবে আপনাদের অনেক কথা শুনতে হয়েছে। কেউ হয়তো মজা করে বলেছে, কেউ হয়তো সিরিয়াসলি বলেছে, তবে এটা মনোবিজ্ঞানের একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়। বিশেষ করে যারা এই পেশায় সাইকোলজি প্রফেশনে আসতে চান তাদের জন্য এটা একদম বাধ্যতামূলক একটি বিষয় এবং এই বিষয় সম্পর্কে আমাদের জানতেই হবে। তো ঠিক আছে, চলুন আমরা তাহলে আজকের আলোচনার সূচিতে চলে যাই। আজকে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেগুলো হচ্ছে দ্য কনসেপ্ট অফ নর্মালিটি অ্যান্ড অ্যাবনর্মালিটি ইন বিহেভিয়ার, রিলেশনস অফ অ্যাবনর্মাল সাইকোলজি উইথ ক্লিনিক্যাল সাইকোলজি, সাইকিয়াট্রি অ্যান্ড মেন্টাল হেলথ, biological, psychological and socio-cultural causal factors of abnormal psychology। আমি আবার বাংলায় বলছি যে আসলে তাইলে আমরা স্বাভাবিক এবং অস্বাভাবিক আচরণের স্বাভাবিক এবং অস্বাভাবিক বিষয়গুলোকে কিভাবে ব্যাখ্যা করব, তারপরে আমাদের যে অস্বাভাবিক মনোবিজ্ঞান রয়েছে সেটার সাথে চিকিৎসা মনোবিজ্ঞান, সাইকিয়াট্রি এবং যে মানসিক স্বাস্থ্য আমাদের, সেগুলোর কি সম্পর্ক, এবং এই যে অস্বাভাবিক আচরণগুলো হচ্ছে আসলে এগুলোর পিছনে মূল কারণগুলো কি। মূল কারণ এখানে 3টা বলাই হয়েছে, একটা হচ্ছে আমাদের বায়োলজিক্যাল কারণ, একটা হচ্ছে সাইকোলজিক্যাল এবং একটা হচ্ছে সোশিও কালচারাল। তো বায়োলজিক্যাল, আমরা জানি যে আমাদের যেহেতু অ্যাবনর্মালিটি বিশেষ করে আমাদের আচরণ থেকেই হয়ে থাকে বা প্রকাশ পায়, সেটার পিছনে আমাদের আচরণের জন্য দায়ী মূলত 2টা ফ্যাক্টর আমরা হয়তো জানি অনেকেই। সেটা হচ্ছে যে একটা হয়তো বায়োলজিক্যাল কারণ, আর একটা হচ্ছে আমাদের আচরণের জন্য দায়ী একটা ফ্যাক্টর হচ্ছে পরিবেশ। তো পরিবেশের এখানে আমরা 2টা বিষয় পরিবেশের সাথে জড়িত, একটা হচ্ছে সাইকোলজিক্যাল এবং সোশিও কালচারাল। তো এই ফ্যাক্টরগুলো আসলে কি কি সেটা আমরা একটু জানার চেষ্টা করব, ঠিক আছে? তো আমরা নেক্সট স্লাইডে দেখি আসলে অস্বাভাবিক মনোবিজ্ঞানটা কি সেই বিষয়টা আমরা একটু আগে জেনে নেই, তারপরে আমরা পরবর্তী আলোচনায় যাব। তো অস্বাভাবিক মনোবিজ্ঞানের সংজ্ঞা আসলে অনেকগুলোই রয়েছে, তো মূল বিষয়টা কি সেটা আমরা একটু জানার চেষ্টা করব। অ্যাকর্ডিং টু রোজেন অ্যান্ড গ্রেগরি, তিনি একটি সংজ্ঞা দিয়েছেন 1965 সালে। উনি বলেছেন যে অ্যাবনর্মাল সাইকোলজি ইজ দ্য application of the methods, concepts, principles and findings of general psychology, primarily the psychology of learning and development and social psychology to deviant behaviors and experiences। এখানে কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে আসলে জেনারেল সাইকোলজির এই 3টা বিষয় আমাদের, যেমন লার্নিং, আমাদের ডেভেলপমেন্ট এবং সোশ্যাল যে ফ্যাক্টরগুলো সেগুলো নিয়ে, এবং ডেভিয়েন্ট বিহেভিয়ার, এই ডেভিয়েন্টটাই হচ্ছে আমাদের অ্যাবনর্মাল সাইকোলজির গুরুত্বপূর্ণ একটা বিষয়। ডেভিয়েন্ট হচ্ছে বিচ্যুতি বা যেটা স্বাভাবিক নয়, সাধারণ নয়, বিহেভিয়ার্স অ্যান্ড এক্সপেরিয়েন্স। এখানে
সংজ্ঞাটা অস্বাভাবিক মনোবিজ্ঞান হচ্ছে মানুষের বিচ্যুত বা ব্যতিক্রম ধর্মী আচরণের ব্যাখ্যা ও বিশ্লেষণে সাধারণ মনোবিজ্ঞান ও সামাজিক মনোবিজ্ঞানের পদ্ধতি, ধারণা, নীতি ও ফলাফল প্রয়োগ করা। ঠিক আছে, এর বাইরেও আমরা দেখব যে আরো কিছু বিষয় রয়েছে। আসলে অস্বাভাবিক বা স্বাভাবিক এই কনসেপ্টটাই কিন্তু এক এক জায়গায় এক এক রকম বা এক এক ব্যক্তির কাছে এক এক রকম, এটা কিন্তু কনস্ট্যান্ট না। সেই জন্য এই বিষয়টা নিয়ে আমাদের আগে ক্লিয়ারলি জানতে হবে যে কোনটা স্বাভাবিক কোনটা অস্বাভাবিক। তবে আমরা দেখি অস্বাভাবিক আচরণকে নির্দেশ করতে গিয়ে বহু ধরনের শব্দ ব্যবহার করা হচ্ছে বর্তমানে। যেমন আমাদের খুব কমন একটা কথা শুনতে হয় যে পাগল, তাই না? তো এটাও ঠিক অনেক আগে থেকেই এই শব্দগুলো ব্যবহার হয়ে আসছে। অস্বাভাবিক আচরণ, এই অস্বাভাবিক আচরণকে নির্দেশ করতে যে আসলে আচরণের বিচ্যুতি, বিহেভিয়ার ডেভিয়েশন, মানসিক বিচ্যুতি বা সাইকোলজিক্যাল ডেভিয়েশন, আচরণের বিশৃঙ্খলা বা বিহেভিয়ার ডিসঅর্ডার্স, মানসিক বিশৃঙ্খলা বা সাইকোলজিক্যাল ডিস্টারবেন্স। আসলে এক এক শব্দের সাথে কিন্তু এক এক টার্মগুলো ব্যবহার হয়েছে, সবগুলোই যে অ্যাবনর্মাল বা ডিসঅর্ডার হিসেবে ব্যবহার হয়েছে তা না। দেখেন এখানে ডেভিয়েশন, ডিস্টারবেন্স। তো অস্বাভাবিক মনোবিজ্ঞানে আমরা কিন্তু এই ধরনের টার্মগুলো ইউজ করে থাকি। যেমন এখানে মৃদু মানসিক অসুস্থতাকে বোঝানোর জন্য আবেগীয় গোলযোগ বা ইমোশনাল ডিস্টারবেন্স বা আবেগীয় বিকৃতি, ইমোশনাল ডিসঅর্ডার ব্যবহার করা হয়। তো শাব্দিক অর্থে অ্যাবনর্মাল শব্দটিকে আসলে দুটি ভাগে ভাগ করা হয়েছে, একটা অ্যাব আর একটা হচ্ছে নর্মাল। অ্যাব শব্দটি হচ্ছে অ্যাওয়ে বা দূরে বা বাহিরে, হ্যাঁ, আর নর্মাল যার অর্থ স্বাভাবিক। ঠিক আছে, সুতরাং অ্যাবনর্মাল শব্দের অর্থ, শাব্দিক অর্থ হচ্ছে স্বাভাবিক থেকে বহির্ভূত বা অস্বাভাবিক। অ্যাবনর্মাল হচ্ছে এই স্বাভাবিক থেকে একটু বাহিরে বা স্বাভাবিক না, সেটাই হচ্ছে অ্যাবনর্মাল। অস্বাভাবিক আচরণকে বোঝাতে গিয়ে অনেকে আচরণের বিকৃতি বা বিহেভিয়ার প্যাথোলজি কথাগুলো ব্যবহার করেন। এখানে আমরা আরেকটা টার্ম পড়ব, ওটার নাম হচ্ছে ব্রেইন প্যাথোলজি। ব্রেইন প্যাথোলজি, আচরণ বিকৃতি, বিহেভিয়ার ডিসঅর্ডারস ও চরিত্র বিকৃতি একটি বিশেষ ক্ষেত্রে সীমাবদ্ধ শব্দ। দুইটাই কিন্তু একই ধরনের শব্দ না, হ্যাঁ। কন্ডাক্ট একটা হচ্ছে বিহেভিয়ার, একটা কন্ডাক্ট, যার একটা যার স্বভাব সেটাকে আমরা বলবো চরিত্র বিকৃতি বা কন্ডাক্ট ডিসঅর্ডার। আচরণের অস্বাভাবিকতা মূলত তথ্য ও গাণিতিক বিচ্যুতির এর মাধ্যমে দেখানো হয়। এই যে আচরণ যে তার অস্বাভাবিক, এটা আমরা কিভাবে বুঝি? এটা বেসিক্যালি তথ্য এবং গাণিতিক বিচ্যুতি বা স্ট্যাটিস্টিক্যাল ডেভিয়েশন দ্বারাই বোঝানো হয়েছে। আমি একটু পরে আপনাদের একটা চিত্র একে দেখালে আপনারা বিষয়টা ক্লিয়ার হবেন। তথ্য ও গাণিতিক সংখ্যার দিক থেকে যে আচরণগুলো বহুল প্রচলিত এবং সমাজে অধিকাংশ লোকের ক্ষেত্রে যে আচরণ দেখা যায় তাই স্বাভাবিক আচরণ। আমরা যে সমাজে বাস করি বা আমাদের বয়স উপযোগী যে আচরণগুলো করে থাকি সেগুলো বেশিরভাগ মানুষ যেটা করে থাকে সেটাই কিন্তু আমাদের সমাজে ধরা হয় স্বাভাবিক আচরণ। এবং যেটা হচ্ছে, এবং যেসব আচরণ বিরল বা এই যে সাধারণ আচরণ মানুষগুলো যা করে থাকে বা যেগুলো করে না, যেগুলো বিরল, খুব কম সংখ্যক মানুষের ক্ষেত্রে বা বিশেষ বিশেষ মানুষের ক্ষেত্রে দেখা যায়, সেগুলোকে মূলত বলা হয় অস্বাভাবিক আচরণ। ঠিক আছে, তবে এখানে আমি কয়েকটা কথা বলতে চাই। ধরেন যে মানুষ বা প্রাণীকে কিন্তু প্রতিনিয়ত আমাদের সমাজে কি করতে হয়, বেঁচে থাকার জন্য তার বহু ধরনের অ্যাক্টিভিটিস করতে হয়। হয়তো তার বিভিন্ন ধরনের কার্যক্রম, চলাফেরা, বিভিন্ন পরিস্থিতির সম্মুখীন হতে হয়। তো পরিবেশের অনেক উপাদান আছে, দেখা গেল তাকে কি করে এগুলোর সাথে ভালোভাবে মানিয়ে চলতে সাহায্য করে। আবার অনেক উপাদান আছে তাকে কি করে এই মানিয়ে না চলতে কিন্তু সাহায্য করে। তো এই যে মানিয়ে চলতে শেখা সমাজে, সেটাকেই বলা হয় অ্যাডাপ্টেশন। যে ব্যক্তি খুব সুন্দরভাবে পরিস্থিতির সঙ্গে মানিয়ে সমাজে চলতে পারে বা সমাজের চাহিদা মোতাবেক আচরণগুলো করতে পারে, সেগুলোই তখন আমরা বলবো স্বাভাবিক আচরণ। আর যেগুলো এর ব্যতিক্রম হবে সেটা হচ্ছে অস্বাভাবিক আচরণ। তো একটা সংজ্ঞা আমরা দেখব, দ্য প্যাটার্নস অফ সাইকোলজিক্যাল
অ্যাবনর্মালিটি আর টাইপিক্যালি ডেভিয়েন্ট। ডেভিয়েন্ট এখানে ওনারা বলেছেন ডিফারেন্ট হবে, এক্সট্রিম হবে, আনইউজুয়াল হবে, পারহ্যাপস ইভেন বিজারি হবে, ডিস্ট্রেসিং হবে, যেটা হলো আনপ্লিজেন্ট অ্যান্ড আপসেটিং টু দ্য পারসন। এমন একটা সিচুয়েশন বা অবস্থা যেটা হচ্ছে ওই ব্যক্তির জন্য কি দুঃখজনক বা পেইনফুল হতে পারে। ডিসফাংশনাল, ইন্টারফেয়ারিং উইথ দ্য পারসনস অ্যাবিলিটি টু কন্ডাক্ট ডেইলি অ্যাক্টিভিটিস ইন এ কনস্ট্রাকটিভ ওয়ে। একটা কাজ যখন একজন ব্যক্তি স্বাভাবিকভাবে, ধরেন আমি একজন জব হোল্ডার, আমি যদি আমার কাজটা, আমার যে জবটা সেটা যদি যথাযথভাবে আমি না করতে পারি, তখনই সেটা হবে কিন্তু ডিসফাংশন। হ্যাঁ, আপনার ফ্যামিলির একজন মেম্বার, আপনি ফ্যামিলিতে আপনার আচরণ কেমন হবে বা ফ্যামিলিতে আপনার কন্ট্রিবিউশনটা কি হবে, সেটা যদি আপনি যথাযথভাবে মেনটেন করতে না পারেন, তখনই কিন্তু সেটা হবে ডিসফাংশন অ্যান্ড পসিবলি ডেঞ্জারাস। ঠিক আছে, এমন ধরনের আচরণ করি যেগুলো হচ্ছে নিজের জন্য, আমার পরিবারের অন্য কারোর জন্য বা সমাজের অন্য কারোর জন্য, দেশের জন্য সেটা কি ডেঞ্জারাস হতে পারে। এইটাকেই বলা হয়েছে সাইকোলজিক্যালি অ্যাবনর্মালিটি। So, the abnormal psychology is the scientific study of abnormal behavior undertaken to describe, predict, explain and change. ঠিক আছে, এগুলো কিসের উপাদান বলেন তো? এগুলো কিন্তু সবগুলাই এই যে সায়েন্টিফিক স্টাডি। একটা যে কোনো বিষয়কে বিজ্ঞান হতে গেলে কিন্তু এগুলো হচ্ছে মূল বিষয়। তার ডিসক্রাইব, প্রেডিক্ট, এক্সপ্লেন অ্যান্ড চেঞ্জ অ্যাবনর্মাল প্যাটার্নস অফ ফাংশনিং, এই বিষয়গুলো থাকতে হবে। সো অ্যাবনর্মাল সাইকোলজিতে আমরা দেখলাম যে কি অস্বাভাবিক মনোবিজ্ঞান এমন একটি মনোবিজ্ঞান যেগুলো কি করে অস্বাভাবিক আচরণের বিজ্ঞানসম্মত আলোচনা করে। সেখানে হয়তো আলোচনার মধ্যে অনেক কিছুই থাকতে পারে, যে এইসব আচরণের কারণ, ক্লাসিফিকেশন, সব কিছু নিয়ে আলোচনা করে, তখন তাকে আমরা কি বলবো? অস্বাভাবিক বা অস্বভাবী মনোবিজ্ঞান বলবো। তো এইগুলো হচ্ছে কখন আমরা বলবো যে অস্বাভাবিক আচরণ, এটা মানদণ্ডটা কি? দেখেন, প্রথমটা হচ্ছে অবশ্যই সেটার একটা অস্বাভাবিকতা থাকবে, আচরণটা নর্মাল হবে না। ঠিক আছে, আচরণটা আর 10 জন যেটা করে সেরকম হবে না, অবশ্যই বিভিন্ন কারণে তার এই আচরণটা হচ্ছে অস্বাভাবিক হবে। সামাজিক বিচ্যুতি সেটা কি হতে পারে? আমাদের সমাজের যেসব কার্যক্রমগুলো রয়েছে সেরকম না, সেটা হচ্ছে একটু ডিফারেন্ট বা ডেভিয়েন্ট, এরকম আনকমন, সেটাই হবে সামাজিক বিচ্যুতি। বাস্তবতার ভ্রান্ত প্রত্যক্ষণ ও ব্যাখ্যা, দ্য সেন্স অফ রিয়েলিটি আমরা বলি, যে তার একটা জিনিস সম্পর্কে যে আমরা বাস্তব ভাবে তাকে প্রত্যক্ষণ করে যে ব্যাখ্যা করার চেষ্টা করি, সেটা থাকে না। তারা কি করে? ভ্রান্ত প্রত্যক্ষণ ও ব্যাখ্যা করতে পারে। সেটা হতে পারে ইলিউশন, ডিলিউশন বা হ্যালুসিনেশন, এগুলো হতে পারে। তাৎপর্যপূর্ণ ব্যক্তিগত কষ্ট, অবশ্যই আমরা কিন্তু কি প্রতিনিয়তই কিন্তু আমাদের দুঃখ, কষ্ট, সুখ সবকিছুই থাকে, বাট তারা এমন একটা অবস্থায় থাকে যেখানে হচ্ছে তাদের অনেক, হয়তো তারা কষ্ট করে একটা পরিস্থিতির মধ্যে থাকতে পারে, তারা স্ট্রেসফুল হতে পারে, তাদের মধ্যে অনেক চাপ থাকতে পারে। অভিযোজনহীনতা বা ধ্বংসাত্মক আচরণ, এই যে বলেছিলাম তাদের অ্যাডাপ্টিবিলিটি থাকে না। হ্যাঁ, একটা সমাজে তাকে যে সব কিছু মেনটেন করে চলা বা সমাজের রীতিনীতি বা আমাদের কৃষ্টি কালচার, যেগুলোর সাথে আমাদের প্রতিনিয়ত অভিযোজন করতে হয় এবং স্বাভাবিকভাবে অভিযোজন করতে পারাই কিন্তু স্বাভাবিক আচরণ। কিন্তু এই সব ব্যক্তিদের তারা স্বাভাবিকভাবে সেখানে অভিযোজন করতে পারে না, মাঝে মাঝে ধ্বংসাত্মক আচরণ করে, ক্ষতিকর বা আক্রমণাত্মক আচরণ, যেটা বললাম যে তারা এমন ধরনের আচরণ করে যেগুলো হচ্ছে তার নিজের জন্য, তার পরিবারে বা সমাজের জন্য বা দেশের জন্য ক্ষতিকর, সেরকম আচরণ তারা করে। তখন আমরা বুঝবো যে তার মধ্যে কি রয়েছে? অস্বাভাবিকতা রয়েছে। এখানে দুটো এমসিকিউ রয়েছে আপনাদের জন্য। নিচের কোনটি অস্বাভাবিক আচরণের মানদণ্ড নয়? আমরা দেখেছি এখানে ডিসফাংশন আছে, ডিস্ট্রেস আছে,
ডেভিয়েন্ট আছে, বাট এনফোর্সমেন্ট নাই। ঠিক আছে, এটাই হচ্ছে অ্যান্সার। মানসিক রোগীদের চিকিৎসা পদ্ধতি মুক্ত অনুষঙ্গকে নামকরণ করেন। এটাকে মুক্ত অনুষঙ্গ, বা আপনার নাম শুনে থাকবেন ফ্রি অ্যাসোসিয়েশন। ফ্রি অ্যাসোসিয়েশন, এটা কিন্তু কে করেছেন? কার্ল রজার্স, সিগমন্ড ফ্রয়েড, পিয়ারে জ্যানে বা জ্যানেট, যেটাই বলেন কেন, অর জিএম সার্কো। হ্যাঁ, এটা ফ্রি অ্যাসোসিয়েশন কিন্তু সিগমন্ড ফ্রয়েড, তার যে সাইকোঅ্যানালিসিস তত্ত্ব, সেখানে কিন্তু এই চিকিৎসা পদ্ধতির কথা বলেছেন। ঠিক আছে, তাহলে অস্বাভাবিক মনোবিজ্ঞান কি নিয়ে আলোচনা করে? মূলত এটার বিষয়বস্তু কি, এটা নিয়ে আমরা একটু আলোচনা করি। প্রথমটা হচ্ছে মানসিক রোগ বা মনোবিকৃতির বর্ণনা ও শ্রেণী বিভাগ নিয়ে আলোচনা করে। মানসিক রোগ, অস্বাভাবিক মনোবিজ্ঞানের মূল সংজ্ঞাতেই কিন্তু দেওয়া আছে। কি নিয়ে কাজ করে তারা কাজ করে বেসিক্যালি বিভিন্ন ধরনের মানসিক রোগ এবং তাদের শ্রেণী বিভাগ নিয়ে আলোচনা করে। সেটাই হচ্ছে তার মূল বিষয়বস্তু। যেই মানসিক রোগগুলো কি কি, আমরা কোন মানসিক রোগকে কোন শ্রেণীভুক্ত করব, এগুলো নিয়ে বিশদ আলোচনা করা হচ্ছে অস্বাভাবিক মনোবিজ্ঞান। মনোবিকৃতির বিকাশ ও গতিশীলতা, এই যে মনোবিকৃতি বা অস্বাভাবিক আচরণ, এটা কিভাবে তার মধ্যে বিকাশ ঘটেছে এবং কোথা থেকে কোন পর্যায়ে গেছে বা এখন কোন অবস্থায় আছে, সেই বিষয়গুলো নিয়েও কিন্তু কি অস্বাভাবিক মনোবিজ্ঞান আলোচনা করে। মনোবিকৃতির কারণ নির্ণয়, এই যে অ্যাবনর্মাল বিহেভিয়ার, এটার কারণগুলো কি? কারণগুলো কি পারিবারিক, সামাজিক, পারিপার্শ্বিক বা জৈবিক, নাকি সবগুলো মিলে একসাথে, নাকি এক্সটার্নাল কোনো ফ্যাক্টর, না অ্যাক্সিডেন্ট বা আঘাতজনিত কোনো সমস্যা? সেগুলোই হচ্ছে সবগুলো নিয়ে আলোচনা করে মনোবিজ্ঞান। ঠিক আছে, এরপরে এই যে অস্বাভাবিক মনোবিজ্ঞানকে আমরা মূল্যায়ন করব কিভাবে, আমরা কিভাবে আইডেন্টিফাই করব এবং কিভাবে অ্যাসেস করবে। মূল্যায়নটাকে আমরা বলি অ্যাসেসমেন্ট। আপনি কিভাবে বুঝবেন তার মধ্যে কি মানসিক অসুবিধা রয়েছে এবং এটার কোন অবস্থায় রয়েছে, এটা কি সিভিয়ার নাকি মাইল্ড না মডারেট, এই বিষয়গুলো আমরা মূল্যায়ন করে থাকি। সেটা কিভাবে করে থাকি? অ্যাসেসমেন্ট। হয়তো অ্যাজ এ সাইকোলজিস্ট বা সাইকোলজিতে আমরা যেটা করে থাকি, তার আমরা বুদ্ধি পরীক্ষা করতে পারি, টেস্ট, সাইকোলজিক্যাল টেস্ট, সেটা ইন্ডিভিজুয়াল হতে পারে, গ্রুপ টেস্ট হতে পারে। ঠিক আছে, বা সেটা আমরা যে বা মানসিক সমস্যার জন্য যে আমাদের ক্লাসিফিকেশনের যে গাইডলাইন আছে, DSM-5 বা 5 টিয়ার যেটাই বলি না কেন, বা ICD-11, সেখানে সে কি অবস্থায় রয়েছে বা কিভাবে মূল্যায়ন করা যায়, সেটা আমরা করে থাকি। এটা অ্যাসেসমেন্ট হতে পারে, পার্সোনালিটি টেস্টের মাধ্যমে কিন্তু আমরা অনেক সময় অ্যাসেস করে থাকি। আপনারা জানেন যে MMPI, যে আমরা একটা পার্সোনালিটি টেস্ট পড়েছিলাম আগের ক্লাসে, সেটাই কিন্তু প্রথম ব্যবহার করা হয় কিন্তু এই যে অস্বাভাবিক আচরণ আইডেন্টিফাই করার জন্য। চিকিৎসা, আমরা যখন মূল্যায়ন করে ফেলবো, যে তার অবস্থান সম্পর্কে জানতে পারবো, তখন আমরা দেখবো যে তার ট্রিটমেন্টের জন্য আসলে কি লাগবে। অ্যাজ এ সাইকোলজিস্ট আপনি থেরাপি দিবেন তাকে, নাকি তার লেভেল অনেক হাই দেখে আপনি তাকে কি মেডিকেশনের জন্য সাইকিয়াট্রিস্ট বা যে মানসিক বিশেষজ্ঞ আছে তার কাছে রেফার করবেন, সেটা নিয়েও বিশদভাবে আলোচনা করা হয়। এবং মানসিক স্বাস্থ্য, মানসিক রোগের প্রতিরোধ, এই মানসিক স্বাস্থ্য নিয়েও তার সার্বিক মানসিক অবস্থা কি, ঠিক আছে, তার ওয়েলনেস অফ টোটাল হেলথ, মেন্টাল হেলথ, সেটা নিয়ে এবং তার রোগের প্রতিরোধ ব্যবস্থা নিয়েও আমরা আলোচনা করে হচ্ছে অস্বাভাবিক মনোবিজ্ঞান। তো এখানে আপনাদের জন্য কয়েকটা ডেমো কোশ্চেন রয়েছে। তো অস্বাভাবিক আচরণগুলো কিভাবে পরিমাপ করা হয়, আমরা প্রথমেই বর্ণনাতেই কিন্তু বলা হয়েছে যে সংজ্ঞাতেই বলা হয়েছে, এটা কিন্তু পরিসংখ্যানগত ডাটা নিয়ে আমরা আলোচনা করি। এই বিষয়টা আমি একটু আপনাদের বলি যে অস্বাভাবিক আচরণ, ধরেন আপনারা একটা নর্মাল ডিস্ট্রিবিউশনে যদি দেখেন, যে নর্মাল ডিস্ট্রিবিউশন এটা হচ্ছে এইভাবে। এখানে দেখেন এই যে মাঝখানে, এটাকে কি বলে সাইকোলজি স্ট্যাটিস্টিক্সের ভাষায় মিন বলে, তাই না, গড় বলে। এখন এই যে দেখেন, এগুলো কিন্তু দুই সাইডে এই যে খুবই অল্প সংখ্যক,
এই জায়গায় যে মানুষগুলো অবস্থান করে বা যে আচরণগুলোকে আমরা দেখি সেগুলোই হচ্ছে কিন্তু অস্বাভাবিক আচরণ। এগুলো স্বাভাবিকের সাথে কোনোভাবেই সংযুক্ত না, ঠিক আছে? তো এটা আমরা কিভাবে করলাম, নর্মাল ডিস্ট্রিবিউশন, এটাও কিন্তু একটা পরিসংখ্যানগত সিস্টেমে, বা এমনও হতে পারে যে আপনারা একটা নর্মস দেখবেন। এখন আমরা দেখেছি যে নর্মস যদি আমরা 100-এর মধ্যে দেখি, তখন আমরা হয়তো পেলাম একজন ব্যক্তি এই 100-এর মধ্যে 50 পেয়েছে বা 50 নিচে পেয়েছে। তখন কি আমরা তাকে অ্যাভারেজ ধরতে পারবো, বা একটা সমাজে বসবাসকারী মানুষের গড় যে আচরণ আছে সেই আচরণের মধ্যে ফেলতে পারবো না। তারা কিন্তু একটা নির্দিষ্ট শ্রেণীর বাহিরে পড়তেছে, বা তখন তাদেরকে আমরা বলবো তার মধ্যে অস্বাভাবিক আচরণ রয়েছে বা অস্বাভাবিক বৈশিষ্ট্য রয়েছে। নিম্নের কোনটি অস্বাভাবিক মনোবিজ্ঞানের ফলিত শাখা? দেখেন, সাধারণ মনোবিজ্ঞান, পরীক্ষণ মনোবিজ্ঞান, পরিসংখ্যান মনোবিজ্ঞান নাকি চিকিৎসা মনোবিজ্ঞান? অবশ্যই অস্বাভাবিক মনোবিজ্ঞানের হচ্ছে ফলিত শাখাকে আমরা বলি চিকিৎসা মনোবিজ্ঞান। একটা কোশ্চেন হচ্ছে, মানসিক রোগ সম্পর্কে প্রথম বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি কে প্রদান করেন? গ্যালেন, হিপোক্রেটস, ফ্রয়েড নাকি প্লেটো? প্রথম বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি প্রদান করেন হচ্ছে হিপোক্রেটাস। ক্লিফোর্ড বিয়ার্স নামটি কিসের সাথে জড়িত? ক্লিফোর্ড বিয়ার্স একটি বিখ্যাত নাম। উনি হচ্ছেন মূলত মানসিক স্বাস্থ্য আন্দোলন নিয়ে প্রথম কাজ করেন। এই জন্য মানসিক আন্দোলনের সাথে ওনার নামটি খুব ক্লোজলি জড়িত। তো এখন আমরা দেখব কনসেপ্ট অফ নর্মালিটি অ্যান্ড অ্যাবনর্মালিটি। আমরা কখন বলবো নর্মাল আচরণ এবং কখন বলবো অ্যাবনর্মাল আচরণ। নর্মাল ইজ সিন অ্যাজ এ গুড থিং বা গুড বিহেভিয়ার, সামথিং দ্যাট ইজ ন্যাচারাল, রেগুলার অর রুটিন। একজন মানুষের সারাদিন ব্যাপী সে যতজন মানুষের সাথে চলে, মিশে বা তাদের সাথে যদি স্বাভাবিক আচরণটাই সে করে, সেটাকেই তখন আমরা বলবো নর্মাল বিহেভিয়ার্স। আর অ্যাবনর্মাল হচ্ছে এনি কাইন্ড অফ অ্যাক্টিভিটি দ্যাট ইজ পারসন সিন অ্যাজ ব্যাড বিহেভিয়ার or something that is not common. এটা হচ্ছে আনকমন যদি সে বিহেভিয়ার করে। ইট ক্যান বি ডিফাইন্ড অ্যাজ এ বার্থ, বা সেটা জন্মগত হতে পারে, তার মানসিক অসুবিধার কারণেও হতে পারে, তখন সেটাকে আমরা বলবো অ্যাবনর্মাল বিহেভিয়ার বা অস্বাভাবিক আচরণ। তো নর্মাল বিহেভিয়ারের ক্যারেক্টারিস্টিক্সগুলো কি হবে তাহলে? যেহেতু নর্মাল এবং অ্যাবনর্মাল এটা কিন্তু পরিমাপযোগ্য নয়, সেভাবে পরিমাপগত দিক থেকে আমরা সেটাকে বিশ্লেষণ করতে পারবো না। আমরা বিশ্লেষণ কিভাবে করব? গুণগত দিক থেকে, ঠিক আছে? এটা আপনারা মাথায় রাখবেন যে আমরা কোয়ালিটির দিক থেকে, কোয়ান্টিটির দিক থেকে আমরা সেটাকে বিচার করতে পারবো না। তো উনি এই যে জাহোদা, উনি হচ্ছেন 6টি ক্যারেক্টারিস্টিক্সের কথা বলেছেন, যেগুলো হচ্ছে আমরা নর্মাল বিহেভিয়ার বলতে পারি। প্রথমটা হচ্ছে ইফিসিয়েন্ট সেলফ পারসেপশন, যে তার পারসেপশনটা রিয়েল হবে, এটা আনরিয়েল, মানে সেন্স অফ রিয়েলিটিটা তার মধ্যে ফুল থাকবে, সেটাই হচ্ছে তার একটা নর্মাল বিহেভিয়ারের একটা ক্যারেক্টারিস্টিক্স। রিয়েলিস্টিক সেলফ এস্টিম অ্যান্ড অ্যাকসেপ্টেন্স, তার হচ্ছে বাস্তবসম্মত সেলফ এস্টিম থাকবে এবং গ্রহণ করার সেটা সক্ষমতা থাকবে, মানে সে ওই গ্রহণ করতে অক্ষম হবেন না। ভলান্টারি কন্ট্রোল অফ বিহেভিয়ার, উনি কি করতেছেন না করতেছেন সেটা একটা তার সেন্স থাকতে হবে, একটা কন্ট্রোল থাকতে হবে, তখন আমরা বুঝবো যে সেটা নর্মাল বিহেভিয়ার। ট্রু পারসেপশন অফ দ্য ওয়ার্ল্ড, মানে একজন নর্মাল ব্যক্তি কখনোই তার ওয়ার্ল্ডটাকে সে কি অবাস্তব কোনো হ্যালুসিনেশন বা এই টাইপের কোনো কিছু দিয়ে মেজার করবেন না, উনি কি করবেন তার রিয়েলিটি দিয়ে। ট্রু পারসেপশন হবে সেটা। সাস্টেইনিং রিলেশনশিপস অ্যান্ড গিভিং অ্যাফেকশন, আমরা দেখেছি যে ডিসফাংশন, আপনারা দেখেছেন যে সেই ব্যক্তি যে যার মধ্যে অস্বাভাবিক আচরণ আছে তিনি কিন্তু কি করতে পারেন না, একটা ভালো রিলেশনশিপ বিল্ড আপ করতে পারেন না। তো যারা স্বাভাবিক তারা একটা দীর্ঘস্থায়ী সম্পর্ক স্থাপন করতে পারে। সেলফ ডিরেকশন অ্যান্ড প্রোডাক্টিভিটি, এই ধরনের ব্যক্তিরা কি করে? সেলফ ডিরেক্টেড, উনি কোনো অবাস্তব বা কারো দ্বারায় প্রভাবিত হয়ে পরিচালিত হয় না, উনি কিন্তু নিজে নিজেই পরিচালিত হয় এবং তার মধ্যে সেই প্রোডাক্টিভিটিটা থাকে, যেটা একজন অ্যাবনর্মাল ব্যক্তির মধ্যে সেই প্রোডাক্টিভিটিটা থাকে না বা সেই কন্ট্রোলটা থাকে না।
তো অ্যাবনর্মাল বিহেভিয়ার্সে আমরা ক্যারেক্টারিস্টিক্সগুলো একটু দেখি। দ্য 4 Ds অফ অ্যাবনর্মালিটি, আমরা 4টা ডি দিয়েই অ্যাবনর্মালিটির বৈশিষ্ট্যগুলো আমরা জানতে পারবো। প্রথমটাই হচ্ছে ডিসফাংশন, বা প্রথম ডিটা হচ্ছে ডিসফাংশন। উনি প্রোডাক্টিভিটি ওনার থাকবে না, প্রোডাক্টিভিটি কী হবে, নষ্ট হয়ে যাবে বা ইনঅ্যাক্টিভ হয়ে যাবে। তো ডিসফাংশন হচ্ছে উনি যে একটা কাজ করেন, বিশেষত জবের কথা বাদই দিলাম, অনেক মানুষ আছে তার ডেইলি লাইফের যে অ্যাক্টিভিটি সেগুলো সম্পর্কেও তার সেন্স থাকে না বা সে কাজ করতে পারে না। আপনারা জানেন যে সিজোফ্রেনিয়ার পেশেন্ট তারা কি হয়, তারা কিন্তু টোটালি ডিসফাংশন। ইভেন অনেক মানুষ আছে যে বিছানাতেই তারা তাদের প্রাকৃতিক কর্ম সারেন, ওইটুকু সেন্সও থাকে না। ডিস্ট্রেস, behaviors and feelings that cause distress to the individual or to others around him or her are considered abnormal. ডিস্ট্রেসটা কি, এটা হতে পারে তার স্যাডনেস, দুঃখ বা পেইন হতে পারে, কষ্ট, এরকম একটা ফিলিংস যেটা হচ্ছে কি তার নিজেকেও এফেক্ট করে আবার অন্যকেও এফেক্ট করতে পারে। তো এই ডিতে ডিস্ট্রেস। 3 নম্বরটা হচ্ছে ডেভিয়েন্ট, হাইলি ডেভিয়েন্ট বিহেভিয়ার্স। হ্যাঁ, যে একজন স্বাভাবিক মানুষ যে আচরণগুলো করে থাকে ওনার মধ্যে সেই আচরণগুলো থাকে না, এটা প্রচণ্ড ফ্ল্যাকচুয়েট করে, ওঠানামা করে। যেমন একজন ব্যক্তি তো ক্রনিক লাইং, সে হয়তো প্রতিনিয়ত প্রত্যেকটা কথার সাথেই একটা করে মিথ্যা কথা বলে যাচ্ছে। স্টিলিং লিড টু জাজমেন্ট অফ অ্যাবনর্মালিটি। ঠিক আছে, এগুলো কিন্তু স্বাভাবিক আচরণ না, এরকম একটা বা সমাজে যে নর্মাল আচরণগুলো হয়ে থাকে সেরকম আচরণ না। লাস্ট হচ্ছে ডেঞ্জারাস বিহেভিয়ার্স অ্যান্ড ফিলিং দ্যাট আর পোটেনশিয়ালি হার্মফুল টু এন ইন্ডিভিজুয়াল অর দ্য ইন্ডিভিজুয়ালস অ্যারাউন্ড দেম। তারা মাঝে মাঝে এমন ধরনের বিহেভ করে তো তার সেই সেন্সটা থাকে না। ইভেন অন্যকে দেখা গেল খুন করার পরেও তার মনে হয় না যে সে আরেকজনকে খুন করেছে। ঠিক আছে, এই সেন্সটা তার মধ্যে আসে না, কিন্তু আচরণটা অনেক ভয়ঙ্কর হয়ে থাকে, সেটা তার নিজের জন্য অথবা তার আশেপাশে যারা আছেন তাদের জন্য। তো এই 4টা বৈশিষ্ট্য যখন থাকে তখন আমরা বলবো যে সে হচ্ছে কি অ্যাবনর্মাল বা তার আচরণ স্বাভাবিক না। The normal and abnormal behaviors differ from one person to another. এই যে নর্মাল অ্যাবনর্মাল বিষয়টা কিন্তু আমি বলেছি যে সেটা হচ্ছে গুণগত, হ্যাঁ, এটা পরিমাপগত না। এটা পার্সন টু, একজন ব্যক্তির কাছে যেটা নর্মাল আরেকজন ব্যক্তির কাছে সেটা নর্মাল নাও হতে পারে। এক পরিস্থিতিতে বা এক কালচারে যেটা নর্মাল অন্য কালচারে সেটা হয়তো নর্মাল নাও হতে পারে, আবার উল্টাটাও হতে পারে। এক কালচারে যেটা অ্যাবনর্মাল সেটা অন্য কালচারে খুবই নর্মাল। ঠিক আছে, যেমন আমি একটা উদাহরণ দেই যে আমরা হাত না ধুলে কি হবে, হাতে জীবাণু থাকবে বা আমরা অসুস্থ হয়ে যাব। আবার বেশি হাত ধুলে তখন কি বলি, এটা অ্যাবনর্মাল আচরণ বলি, তাই না? ওসিডির ক্ষেত্রে কি হয় যে ঘন ঘন হাত ধোয়। তবে এখানে একটা ব্যাপার খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে সেই আচরণটা সে কতবার করতেছে। এই নর্মালিটি এবং অ্যাবনর্মালিটির মধ্যে এই যে ফ্রিকোয়েন্সিটা খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, সে যদি ওই আচরণটা বারবার করে তাহলে আমরা বলবো যে তার মধ্যে অ্যাবনর্মালিটি আছে, ওই আচরণে কি আছে, অস্বাভাবিকতা আছে। আবার ফ্রিকোয়েন্সিটা যদি খুব কম হয় তখন আমরা বলবো যে সেই আচরণটা নর্মাল। বুঝা গেছে? তো নর্মাল এবং অ্যাবনর্মাল আচরণ অনেকগুলো মডেল আছে, তার মধ্যে প্রথমটাই ফিজিওলজিক্যাল আর বায়োলজিক্যাল মডেল আছে, যে আমাদের আচরণের জন্য দায়ী মূলত কে, এই যে নিউরন যে নিউরোট্রান্সমিটার, যে এক নিউরন থেকে আরেক নিউরনে তথ্যগুলো সঞ্চালিত হয়, সেখানে যদি কোনো ধরনের অসুবিধার সৃষ্টি হয় তখন সেটা হতে পারে যেমন সেরোটোনিন। আর সেরোটোনিনের কি ওঠানামা বা সিক্রেশন কম বেশি হলেও কিন্তু আমাদের আচরণে অসুবিধা বা অস্বাভাবিকতা দেখা যেতে পারে, সেটা নিয়ে আমরা আবার একটু আলোচনা করব। বিহেভিয়ারাল মডেল, তারা বলেছেন যে আসলে পরিবেশই ঠিক করে দেয় যে আমাদের আচরণগুলো কি স্বাভাবিক হচ্ছে না অস্বাভাবিক হবে। ঠিক আছে, এটার জন্য পরিবেশ দায়ী। সাইকোডাইনামিক মডেলে ফ্রয়েড বলেছেন যে আসলে আমরা যে অস্বাভাবিক আচরণগুলো করে থাকি সেগুলো
রিপ্রেসড ইমোশন বা প্রধান যে অবদমিত আমাদের চেপে রাখা আবেগগুলোই একসময় দেখা গেল যে কি হয়, অস্বাভাবিক বা অ্যাবনর্মাল একটা আচরণ হয়ে প্রকাশ পায়। কগনিটিভ মডেলে অন্যরা বলেছেন যে কগনিটিভ ডিস্টরশন, আসলে আমাদের যে ব্রেইন বা কগনিটিভ ডিস্টরশন বা ডিসফাংশনের কারণে আমাদের অ্যাবনর্মাল বিহেভিয়ারগুলো হয়ে থাকে। তো রিসার্চ মেথডস ইন অ্যাবনর্মাল সাইকোলজি, অ্যাবনর্মাল সাইকোলজিতে কী কী রিসার্চ মেথড ব্যবহৃত হয়ে থাকে সেগুলো নিয়ে আমরা একটু আলোচনা করি। প্রথমটা হচ্ছে সায়েন্টিফিক মেথড। অ্যাবনর্মাল সাইকোলজি কিন্তু সায়েন্টিফিক স্টাডি, তাই না? আমাদের বিহেভিয়ারের একটা সায়েন্টিফিক স্টাডি করে। তো এই সায়েন্টিফিক মেথড খুবই ব্যবহৃত হয়, যেখানে আমরা কি করি, সায়েন্টিফিক মেথডে হাইপোথেসিস নেওয়া হয়। প্রথমত একটা প্রশ্নমালা প্রণয়ন করা হয় যে আমরা কিভাবে ইনফরমেশনগুলো নিব, তারপরে হাইপোথেসিস নেওয়া হয় যে আসলে এই কারণে এই সমস্যাগুলো হচ্ছে বা এই কারণে এই অস্বাভাবিক আচরণগুলো হচ্ছে। তারপরে আমরা সেটা হয়তো অ্যানালাইসিস করি যে আসলে এই অস্বাভাবিক আচরণের কারণে এটাই দায়ী। তারপরে আমরা সেটা মূল্যায়ন করি। তো এই হাইপোথেসিস নিয়ে থাকি। এরপর হচ্ছে ন্যাচারালিস্টিক অবজারভেশন। অনেক অস্বাভাবিক আচরণ স্টাডি করার জন্য আসলে আমাদের রিয়েল সিচুয়েশনে আমাদের ন্যাচারাল অবজার্ভ করতে হয়। এরকম একটা আমরা হয়তো একটা ধারণা করি যে যারা মদ খায় বা বারে যায় তারা হচ্ছে প্রচুর মারামারির সাথে জড়িত। তো যখন হয়তো আমরা রিয়েল সিচুয়েশনে সেটা দেখব, সেটার কারণ হয়তো অন্য কিছুও বের হতে পারে। সেটাই হচ্ছে ন্যাচারালিস্টিক অবজারভেশন। কোরিলেশনাল মেথড, সহ সম্পর্ক মেথড, যে এটাতে আমরা দেখতে পারি হয়তো যে একদল গ্রুপ মানুষের উপরে আমরা একটা কি করতে পারি, একটা ড্রাগ প্রয়োগ করে দেখতে পারি যে এটার ইফেক্টটা কি, তার আচরণটা কমাচ্ছে না বাড়াচ্ছে। আরেক গ্রুপের ক্ষেত্রে হয়তো আমরা দেখতে পারি যে আচরণটা কমাচ্ছে, আর প্রয়োগ না করেই আমরা তার একটা ইফেক্ট দেখতে পারি। সেটাই হচ্ছে কোরিলেশনাল মেথড, একটা উচ্চ সহ সম্পর্ক। কোরিলেশন আমরা যে পরিসরটা কত আপনারা জানেন, -1 থেকে +1 এর মধ্যে যদি থাকে তাহলে আমরা বুঝবো যে এই দুইটার মধ্যে সম্পর্ক অনেক উচ্চ। এর বাইরে যদি হয় তখন কোরিলেশনটা হয়তো অন্য ধরনের হয়ে যাবে। লঙ্গিটিউডিনাল হচ্ছে একটা নির্দিষ্ট পরিবেশে হয়তো দীর্ঘস্থায়ী একটা সময় নিয়ে সেই গবেষণাটা করা, যদিও সেটা খুবই সময় সাপেক্ষ এবং ব্যয়বহুল। তো তারপরও বিশেষ পরিস্থিতিতে হয়তো সেই স্টাডিগুলো অ্যাবনর্মাল সাইকোলজি করে থাকে। এক্সপেরিমেন্টাল মেথড, পরীক্ষণ পদ্ধতিও কিন্তু অ্যাবনর্মাল সাইকোলজিতে ব্যবহার হয়ে থাকে। এখানে কি করা হয়, বিভিন্ন ধরনের চল নেওয়া হয়, ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, এক্সট্রেনিয়াস ভ্যারিয়েবল। তো আমরা ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের উপরে কি দেখি, ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের ইফেক্টগুলো দেখি। হ্যাঁ, ইচ্ছা মতো সেই চলগুলোকে আমরা কি করি, ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলগুলোকে পরিবর্তন করে বা ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলগুলো পরিবর্তন করে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের উপরে তার একটা প্রভাব আমরা দেখি। সেটা হচ্ছে এক্সপেরিমেন্টাল মেথড। আরেকটা হচ্ছে এপিডেমিওলজিক্যাল স্টাডিজ, খুবই গুরুত্বপূর্ণ একটা স্টাডি। সেখানে আমরা হয়তো ইনসিডেন্স এবং প্রিভ্যালেন্স দেখি। যেটা হচ্ছে ইনসিডেন্স হচ্ছে আমরা রেটটা দেখি যে একটা নির্দিষ্ট এলাকার মানুষের নতুন রোগীর সংখ্যা কেমন, সেই যে অস্বাভাবিক আচরণ করে এই ধরনের রোগীর সংখ্যা কেমন, যখন সেটা বের করি তখন আমরা বলি সেটা ইনসিডেন্স। এবং প্রিভ্যালেন্সটা হচ্ছে যে আমরা যখন সংখ্যাটা দেখি বা ফ্রিকোয়েন্সি, যে একটা নির্দিষ্ট এলাকায় নির্দিষ্ট সময়ে কতজন ওই সমস্যায় আক্রান্ত হয়েছে মানুষ, সেই সংখ্যাটা যখন আমরা দেখি তখন সেটাকে বলা হয় প্রিভ্যালেন্স। হ্যাঁ, ইনসিডেন্স এবং প্রিভ্যালেন্স বলে। ওকে, এরপরে কিনশিপ স্টাডিজ। কিনশিপ স্টাডিজ আমরা এটার হয়তো আরেকটা নাম আমরা জানি, সেটা হচ্ছে জেনেটিক্যাল স্টাডিজ। আমাদের অস্বাভাবিক আচরণের জন্য আমাদের জেনেটিক্স কিন্তু বহুলাংশে দায়ী। কারণ আমরা জানি যে জেনেটিক্সগুলো কী হয়, বংশানুক্রমিকভাবে পরবর্তী প্রজন্মে প্রবাহিত হয়। সেখানে যদি দেখা যায় ওই ফ্যামিলিতে পূর্বে এরকম কারো কোনো অসুবিধা ছিল বা এই সমস্যাগুলো ছিল আচরণগত, তাহলে সেটা পরবর্তী প্রজন্মে প্রবাহিত হওয়ার সম্ভাবনা কত থাকে, অনেক বেশি থাকে। যেমন আমরা যদি বলি যে আচরণ হচ্ছে, আচরণের জন্য 50%
দায়ী হচ্ছে জেনেটিক্স এবং 50% এনভায়রনমেন্ট, তাহলে একটা সমস্যা ছিল পূর্বে এরকম একটা ফ্যামিলি থেকে পরবর্তী প্রজন্মে সেটা এই ধরনের বা সেম একটা অস্বাভাবিক আচরণ হওয়ার সম্ভাবনা প্রায় 50% থাকে। তো কিনশিপে এখানে আমরা কি দেখি যে এই যে আচরণের জন্য মূলত দায়ী আমাদের বেসিক্যালি কত জোড়া ক্রোমোজোম থাকে? 21 জোড়া। এই ক্রোমোজোমগুলোর ভিতরে কি থাকে? আমাদের ডিএনএ থাকে, যেখানে অনেকগুলো জিন থাকে, তাই না, ক্রোমোজোমের ভিতরে। তো এই যে জিনগুলো হচ্ছে যে বিভাজন প্রক্রিয়া, এটা আমরা দেখি, সেটা হচ্ছে জেনোটাইপ। আর হচ্ছে যে বৈশিষ্ট্যগুলো প্রকাশ্য অবজারভেবল, দেখা যায় যে বাবা এরকম ছিল তার সন্তানও এরকম, সেগুলোর জন্য যে জিনগুলোকে আমরা দায়ী করতে পারি সেটাকে বলা হয় ফেনোটাইপ। এরপর কেস স্টাডিজ আমরা করতে পারি। একটা বড় এলাকায় অসংখ্য মানুষের উপরে আমরা একটা এক্সপেরিমেন্ট কেস স্টাডি করতে পারি এবং তাদের সেখানে জন্মের পূর্ব অবস্থা, জন্মের পরবর্তী অবস্থা বা মাঝখানে কোনো ধরনের ইফেক্ট পড়েছে কিনা সবগুলি আমরা স্টাডি করতে পারি এবং তাদের সেখানে ব্যক্তিগত, পারিবারিক এবং পূর্ব ইতিহাস সব কিছুই উল্লেখ থাকে। এই ধরনের স্টাডির ক্ষেত্রে আমরা অ্যাবনর্মাল সাইকোলজিতে এই ধরনের স্টাডি খুব বেশি ব্যবহৃত হয়ে থাকে, কারণ এই স্টাডিগুলো কিন্তু কি এই যে অ্যাবনর্মালিটি বা এই ধরনের বৈশিষ্ট্য আইডেন্টিফাই করতে অনেক হেল্প করে। টুইন স্টাডিজ আমরা করতে পারি, যে আসলে টুইন স্টাডিজ যদি আইডেন্টিক্যাল টুইন হয় বা অভিন্ন যমজ হয়, সেক্ষেত্রে কি হয়, একজনের যে মানসিক অসুবিধা হতে পারে বা হয়, তার সাথে যে আরেকজন থাকে বা টুইনের ক্ষেত্রে তারও কিন্তু সেই অসুবিধাগুলো হওয়ার সম্ভাবনা অনেক হাই থাকে। যেমন টুইনের মধ্যে একজনের যদি অ্যাংজাইটি থাকে, উদ্বিগ্নতা, তাহলে তার সাথে যে আরেকজন থাকে তারও উদ্বিগ্নতা হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। আবার সেটা যদি ফ্র্যাটার্নাল টুইন হয়ে থাকে বা ডিজাইগোটিক হয়ে থাকে, সেক্ষেত্রে হয়তো প্রভাবটা অন্যরকম হয়ে থাকে। এই ইফেক্টগুলো দেখার জন্য আমরা তখন টুইন স্টাডিজ করি অ্যাবনর্মাল সাইকোলজিতে। তো এটা গেল আমাদের রিসার্চ মেথড ইন অ্যাবনর্মাল সাইকোলজি। এখানে আপনাদের জন্য কয়েকটা কোশ্চিন রয়েছে। কোশ্চিনগুলো হচ্ছে যে অস্বাভাবিক আচরণের শ্রেণীবিভাগের জন্য নিচের কোনটি ব্যবহৃত হয়ে থাকে? এই যে আচরণ শ্রেণীবিভাগের জন্য বেসিক্যালি কি হয় যে এপিএ বা আমেরিকান সাইকিয়াট্রিক অ্যাসোসিয়েশন তারা একটা ক্লাসিফিকেশন করেছেন, যেটার নাম হচ্ছে ডিএসএম, ডায়াগনস্টিক অ্যান্ড স্ট্যাটিস্টিক্যাল ম্যানুয়াল বলে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে নিম্নের কোনটিতে সমস্ত বিশ্বব্যাপী পরিদৃষ্ট রোগ বিধির তালিকা করা হয়? সেখানে সারা বিশ্বে যত ধরনের রোগ আছে সবগুলোর একটা তালিকা করা হয়। কার আন্ডারে? সেটা করা হয় WHO। আমরা কিন্তু আগেরটা দেখেছি, এইটা করে ডিএসএমটা কে করে? এটা করে এপিএ, আমেরিকান সাইকিয়াট্রিক অ্যাসোসিয়েশন, বা এটা শুধু মানসিক রোগের, কিন্তু বিশ্ব স্বাস্থ্য সংস্থা যেটা করে সমস্ত রোগ নিয়ে করে, এবং এটাকে তখন বলা হয় আইসিডি। আইসিডি হচ্ছে ইন্টারন্যাশনাল ক্লাসিফিকেশন অফ ডিজিজেস। যত ধরনের রোগ আছে এটার ভিতরে তার তালিকা দেওয়া থাকে। ডাউন সিনড্রোম সমস্যাটি কোন জোড়া ক্রোমোজোমের অসুবিধাজনিত কারণে হয়ে থাকে? আমরা কিন্তু এর আগে ক্লাসে এটা নিয়ে আলোচনা করেছি। আমাদের মানবদেহে 23 জোড়া ক্রোমোজোম আছে, তার মধ্যে 21 জোড়া ক্রোমোজোম, যে এই ক্রোমোজোমে যদি এই জোড়ায় যদি একটা ক্রোমোজোম বেশি থাকে তাহলে ডাউন সিনড্রোম সমস্যাটা হয়ে থাকে। সেরোটোনিনের ঘাটতির কারণে কি অসুবিধা হয়? আমরা দেখেছি যে আমাদের থাইরয়েড গ্ল্যান্ড থেকে সেরোটোনিন নিঃসরণ হয়। তো সেরোটোনিনের জন্য আসলে ক্রেটিনিজম নামে এক ধরনের মানসিক সমস্যা দেখা দেয়। এই সমস্যায় দেখা গেল বাচ্চাদের বেশি হয়ে থাকে। এই বাচ্চাদের দেখা গেল বুদ্ধি কম হয় বা তাদের অস্বাভাবিক আচরণ হওয়ার সম্ভাবনা বেশি থাকে। ওকে, তো আমরা দেখব এখন অ্যাবনর্মাল সাইকোলজির সাথে ক্লিনিক্যাল সাইকোলজি, সাইকিয়াট্রি এবং মেন্টাল হেলথের কি সম্পর্ক। তো ক্লিনিক্যাল সাইকোলজি আমরা আগেই পড়েছি যে ক্লিনিক্যাল সাইকোলজি হচ্ছে অ্যাবনর্মাল সাইকোলজির ফলিত দিক বা ফলিত শাখা। তো মনোবিজ্ঞানের যে শাখা অস্বাভাবিক আচরণ নির্ণয় ও নিরাময়ের জন্য
আচরণ নির্ণয় এবং নিরাময়ের জন্য মনস্তাত্ত্বিক জ্ঞান ও নীতিসমূহকে বাস্তবে প্রয়োগ করে সেই শাখাকে বলা হয় চিকিৎসা মনোবিজ্ঞান বা ক্লিনিক্যাল সাইকোলজি। এখানে বলা হচ্ছে অস্বাভাবিক মনোবিজ্ঞানের ফলিত বা প্রয়োগমূলক দিকটাই হচ্ছে চিকিৎসা মনোবিজ্ঞান। অস্বাভাবিক মনোবিজ্ঞান অস্বাভাবিক আচরণ সম্পর্কে মৌলিক জ্ঞান আহরণ করে, যেমন হয়তো তারা অস্বাভাবিক আচরণগুলো কেন হচ্ছে, এগুলো কোন শ্রেণীতে পড়ে, একটা জেনারেলাইজ আইডিয়া দেয়। বাট চিকিৎসা মনোবিজ্ঞান কি করে, সেই আইডিয়া থেকে বা তাত্ত্বিক জ্ঞান ও সূত্র থেকে সেটা বাস্তবে প্রয়োগ করে, বাস্তবে ইন্ডিভিজুয়ালের উপরে প্রয়োগ করে থাকে। অবশ্যই মনোবিজ্ঞানীরা একই শ্রেণীতে রোগীদের বিভিন্ন বৈশিষ্ট্য পর্যালোচনা করে একটি জেনারেলাইজ ও একটি অ্যাবস্ট্রাক্ট ধারণা গঠন করে। অন্যদিকে চিকিৎসা মনোবিজ্ঞানীরা এই সাধারণীকৃত এই যে জেনারেল একটা কি করে, তারা জেনারেল একটা কনসেপ্ট থেকে তারা একটা প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল যে ইউনিক তাদের সেই বিশেষ সমস্যাগুলো শনাক্ত করে এবং সেটা সমাধানের চেষ্টা করে। তো চিকিৎসা মনোবিজ্ঞানীরা কোন পদ্ধতিতে চিকিৎসা করে থাকে সেটার নাম হচ্ছে মনোচিকিৎসা বা আমরা বলি সাইকোথেরাপি। এই যে সিস্টেমটা হচ্ছে সাইকোথেরাপি, এর মাধ্যমেই বেসিক্যালি অস্বাভাবিক আচরণ যেসব ব্যক্তিদের আছে তাদের চিকিৎসা দিয়ে থাকেন। আর কখন একজন ব্যক্তি চিকিৎসা মনোবিজ্ঞানী হবেন, চিকিৎসা মনোবিজ্ঞানী হতো চিকিৎসা মনোবিজ্ঞানে ওনার পিএইচডি ডিগ্রি অথবা সমমান ডিগ্রি থাকতে হবে, এবং শুধু ডিগ্রি থাকলেই হবে না, এই যে অ্যাসেসমেন্ট ও রোগ নির্ণয় এবং এই যে সাইকোথেরাপি বা মনোচিকিৎসা দেওয়ার তার দক্ষতা থাকতে হবে। তাহলে একজন ব্যক্তি মনোচিকিৎসক হিসাবে কাজ করতে পারবে বা মনোবিজ্ঞানী হিসেবে কাজ করতে পারবেন। সাইকিয়াট্রির সাথে কি সম্পর্ক আমরা একটু দেখি। চিকিৎসা বিজ্ঞানের হবে এটা, চিকিৎসা বিজ্ঞানের একটি বিশেষ শাখা হচ্ছে সাইকিয়াট্রি। মনোরোগ নির্ণয় ও মনোরোগ নিরাময়কে কেন্দ্র করে চিকিৎসা বিজ্ঞানে এই শাখাটা মূলত করেছে। তবে এটা কিন্তু এই যে চিকিৎসা মনোবিজ্ঞানী বা অস্বাভাবিক মনোবিজ্ঞানী, এটা অনেক আগেই কিন্তু এই সাইকিয়াট্রি মূলত শুরু হয় এবং তারা এই যে অ্যাবনর্মাল বিহেভিয়ারে যারা আক্রান্ত তাদের চিকিৎসা দিয়ে থাকেন। তো সাইকিয়াট্রিস্ট কখন হবেন, আসলে একজন ব্যক্তি উনি আগে চিকিৎসা বিজ্ঞানে উনি একটি মৌলিক ডিগ্রি লাভ করবেন যেটাকে আমরা বলি এমবিবিএস, এবং তারপরে উনি হচ্ছে সাইকোলজির উপরে বা মনোরোগ বিদ্যায় বিশেষ প্রশিক্ষণ নিয়ে থাকেন। যেমন বাংলাদেশের ক্ষেত্রে হচ্ছে এমডি বা মাস্টার্স একটা ডিগ্রি ওনারা নিয়ে থাকেন যেটা 5 বছর মেয়াদি। তারপরে ওনারা সাইকিয়াট্রিস্ট হিসেবে পেশাগত কাজ শুরু করেন। তো এদের প্রশিক্ষণের পার্থক্য রয়েছে, আসলে একজন সাইকোলজিস্ট এবং সাইকিয়াট্রিস্ট কাজের ধরনগুলো কিন্তু আলাদা। সাইকিয়াট্রিস্ট কিন্তু গুরুত্ব দেয় দেহতাত্ত্বিক বা সোমাটোজেনিক যে কারণগুলো রয়েছে, যে দেহের কোনো একটা অসুবিধার কারণে তার মধ্যে এই আচরণটা দেখা দিচ্ছে, সেই বিষয়টাকে ফোকাস করেই তারা কিন্তু চিকিৎসা দিয়ে থাকে। এবং একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সাইকিয়াট্রিস্টরা হচ্ছে মেডিকেশন বা তার হচ্ছে ব্যবস্থাপত্র, চিকিৎসা ব্যবস্থাপত্র দিয়ে থাকেন, ওষুধ দিতে পারেন, যেটা সাইকোলজিস্টরা পারেন না। ঠিক আছে, তো সাইকোলজিস্টরা কি করেন, মূলত মনস্তাত্ত্বিক বা সাইকোজেনিক এই বিষয়টার উপর গুরুত্ব দেন, যে মনোসামাজিক কোনো একটা কারণে হয়তো ওই ব্যক্তির এই অসুবিধাগুলো হচ্ছে, যার কারণে তারা ঔষধ ছাড়া অন্য পদ্ধতিতে সেটা চিকিৎসা দিয়ে থাকেন। যেমন সেটা হতে পারে সাইকোথেরাপি বা কাউন্সিলিং, হ্যাঁ, এই ধরনের বিষয়গুলো ব্যবহার করে থাকে আর কি। তো মেন্টাল হেলথের সাথে অ্যাবনর্মাল সাইকোলজির কি সম্পর্ক? মেন্টাল হেলথ কি বলতে বোঝায় হচ্ছে মানসিক স্বাস্থ্য, একটি সামগ্রিক সুস্থতাকে বোঝায়, হ্যাঁ, যেখানে একজন ব্যক্তি তার নিজের ক্ষমতাকে উপলব্ধি করতে পারে, উৎপাদনশীলভাবে কাজ করতে পারে এবং সমাজে অবদান রাখতে পারে, বা এটাকে বলা হয় যে টোটাল ওয়েলনেস, একজন ব্যক্তির সামগ্রিক যে সুস্থতা। ঠিক আছে, তো এই বৈশিষ্ট্যগুলো মূলত কিসের বলেন তো? ক্ষমতাকে উপলব্ধি করতে পারা, উৎপাদনশীলভাবে কাজ করতে পারা, এগুলো আমরা একটু আগে দেখলাম না, নর্মালিটি এবং অ্যাবনর্মালিটি, এগুলো বৈশিষ্ট্য কিন্তু নর্মালিটির বৈশিষ্ট্য।
ঠিক আছে, এটি আবেগিক, মনস্তাত্ত্বিক এবং সামাজিক সুস্থতার সমন্বয়। একজন ব্যক্তি যখন সব দিক থেকে সুস্থ থাকবেন, যা আমাদের চিন্তা, অনুভূতি ও আচরণকে প্রভাবিত করে এবং দৈনন্দিন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে সাহায্য করে, তখনই তাকে আমরা বলবো মেন্টাল হেলথ। তো এখানে এই 4টা বিষয় বেসিক্যালি মেন্টাল হেলথে খুবই গুরুত্ব দেওয়া হয়, যেটা আন্ডারস্ট্যান্ডিং ডিসঅর্ডার্স, হ্যাঁ, মানসিক কোনো অসুবিধা থাকলে সেটা নিয়ে আলোচনা করে, তার ডায়াগনোসিস এবং ট্রিটমেন্ট নিয়ে আলোচনা করে, প্রমোটিং ওয়েলবিং, এরা সামগ্রিক যে সুস্থতা সেটাকে সবসময় প্রমোট করে থাকে। তো এই যে অস্বাভাবিক মনোবিজ্ঞানের কিন্তু একটা বিশাল হিস্ট্রি আছে, সেটা আমরা একটু সংক্ষেপে আলোচনা করব। সেটা হচ্ছে যে প্রাচীন যুগে কিন্তু কি ছিল, অস্বাভাবিক মনোবিজ্ঞান বা এই বিষয়গুলো হয়তো আমরা এখন শুনতেছি, বাট এটার ঐতিহাসিক পটভূমি কিন্তু অনেক প্রাচীন। তো এটাকে আমরা কয়েকটা ভাগে ভাগ করেছি, যেমন প্রাচীন, একেবারে প্রাচীন যুগে সেখানে কিন্তু কেউ মানসিকভাবে অসুস্থ হলে বা কোনো অস্বাভাবিক আচরণ করলে সেটাকে স্বাভাবিকভাবে নেওয়া হতো না, বা এবং মনে করা হতো না যে এটা ব্রেইন বা তার পরিবেশগত অন্যান্য কোনো কারণে সৃষ্টি হয়েছে, এরকম কোনো বিষয় তখন ছিল না। তখন ধরা হতো যে এটি অতি প্রাকৃতিক বা একটা সুপার ন্যাচারাল বিষয়, বা এটা হচ্ছে স্বাভাবিক কোনো বিষয় না, সেটা হচ্ছে একদম উপর থেকে তার উপর সেটা আরোপ করা হয়েছে, এবং তাদের সাথে যত ধরনের কুসংস্কার আছে সেগুলো প্রয়োগ করা হতো। যেমন প্রথম দিকে হতো এটাকে বলা হতো প্রাচীন প্রেততত্ত্ব, মানে এই ধরনের যারা অসুস্থ হতো মানুষজন, ধরা হতো তাদেরকে অশরীরী বা খারাপ কোনো বস্তু দ্বারা আক্রান্ত, যার কারণে তার মধ্যে এই আচরণগুলো হচ্ছে, এবং এটি খুবই খারাপভাবে দেখা হতো। তো ওই সময় কি করতো, এই ধরনের মানুষের চিকিৎসার জন্য আসলে ঝাড় ফুঁক বা মন্ত্রপাঠ, সমবেত প্রার্থনা, বা অনেক সময় এর থেকেও অনেক নিষ্ঠুর পদ্ধতি অবলম্বন করা হতো, যেমন বেত্রাঘাত, আগুনের সেকা দেওয়া, শীতল বা উষ্ণ জলে রোগীকে ডুবিয়ে রাখা, এই ধরনের কাজগুলো করা হতো, এবং তারা মনে করতো যে তার উপরে ডাইনি ভর করেছে, এবং এটা করলে সেই ডাইনি সেই ব্যক্তি থেকে ছেড়ে যাবে। এরও প্রায় আগে দেখেন, প্রায় 5 লক্ষ বছর আগে প্রাচীন মানুষদের মধ্যে ট্রেফিনিজম বা যেটাকে বলা হয় ট্রিফাইনিং একটা পদ্ধতি ছিল, যে এই ধরনের মানুষদের মনে করা হতো যে মস্তিষ্কে সেই অশরীরী কোনো একটা বস্তু ভর করে আছে, এবং এই জন্য তারা এই মানসিক রোগী যারা ছিলেন তাদের মাথার খুলিতে ধারালো পাথর দিয়ে মাথাটাকে ফুটো করে দেওয়া হতো, এবং মনে করা হতো যে এই ফুটো দিয়ে সেই যে খারাপ প্রেতাত্মা বা বস্তুটি রয়েছে সেটি বের হয়ে যাবে। তো এই হয়তো বর্তমান যে আমাদের ব্রেইন অপারেশন কনসেপ্টটা হয়তো সেখান থেকেই এসেছে, বাট সেটা ছিল খুবই অমানবিক, এবং প্রচুর মানুষ হয়তো সেই সময়ে মারা যেত, এবং কিছু কিছু মানুষ হয়তো বেঁচে যেত। তো প্রাচীনকালে এই পরিস্থিতিতেও কিন্তু একটা বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি চালু হয়, যেটা হচ্ছে প্রথম চালু করে হিপোক্রেটস। তিনি বলেছেন যে না, আসলে এই ধরনের কোনো ভিত্তিহীন ও অমূলক কারণ নাই এটার পিছনে। এটার মূল কারণ হচ্ছে মস্তিষ্ক বা আমাদের ব্রেন। এই যে মানসিক অসুবিধা বা সমস্যাগুলোর মূল কারণ হচ্ছে আমাদের ব্রেন। তিনি মূলত এই যে মানসিক যে রোগ, উনি এগুলোকে 3 ভাগে ভাগ করেছেন। এই 3 ভাগে হচ্ছে, একটি হচ্ছে ম্যানিয়া বলেছেন উনি, বা বাতিক রোগ, বিষাদ রোগ বা মেলানকোলিয়া বলেছেন, এবং ব্যক্তিত্বের গোলযোগ বা ফ্রেনেটাইস উনি বলেছেন। তো উনি আরেকটা সমস্যার কথা বলে গিয়েছেন, যেটা এখনো খুবই কমন, সেটা হচ্ছে হিস্টিরিয়া। এই হিস্টিরিয়া রোগের কথাও কিন্তু তিনি প্রথম বলে গিয়েছেন। তো এই যে প্রাচীন বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি, এগুলো কিন্তু আমরা দেখতে পাই অ্যারিস্টটল, প্লেটো, আসক্লেপিয়াডেস, আরেটিয়াস, গ্যালেন, সবাই ওনারা এটাকে মানসিক রোগ হিসাবে তাদের লেখায় বলে গিয়েছেন। যেমন আমাদের যে এই যে আসক্লেপিয়াডেস, উনি কিন্তু প্রথম বলেছেন যে প্রত্যক্ষণের ভ্রান্তির কারণে আসলে আমাদের মধ্যে অস্বাভাবিক অনেক আচরণ দেখা যায়। যেমন উনি প্রথম ইলিউশন, ডিলিউশন এবং হ্যালুসিনেশন যে বিষয়গুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করেছেন। ওকে, তো তাহলে মধ্যযুগে কি অবস্থা ছিল? মধ্যযুগ
এমনি বলা হয় যে মধ্যযুগ হচ্ছে সবচেয়ে আমাদের যে ইতিহাসে, পৃথিবীর ইতিহাসে সব থেকে অন্ধকারাচ্ছন্ন বা কুসংস্কারাচ্ছন্ন অধ্যায়। তবে এই এই দুই এই যুগেও কিন্তু দুইজন উজ্জ্বল নক্ষত্রের কথা জানা গেছে, যে যারা হচ্ছে অস্বাভাবিক মনোবিজ্ঞান বা মানসিক অসুবিধার কথাগুলো এই ক্ষেত্রে অনেক অবদান রেখেছেন। ওনারা হচ্ছেন যে পারস্যের গ্যালেন খ্যাত বাগদাদ হাসপাতালের প্রধান চিকিৎসক, ওনার নাম আল রাজি, এবং চিকিৎসা শাস্ত্রের যে রাজকুমার খ্যাত আবু সিনা। ওনারা দুইজনই হিপোক্রেটসের যে বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি ওটা গ্রহণ করেছেন এবং এই মানসিক অসুবিধার ক্ষেত্রে অনেক অবদান রেখেছেন। এরপরে আছে মধ্যযুগের ডাইনি তত্ত্ব। এখানেও মনে করা হচ্ছে মানুষ দুভাবে শয়তানের খপ্পরে পড়ে। প্রথমটা হচ্ছে যে অনেক পাপ করলে বা দুষ্কর্ম করলে ঈশ্বরের আশীর্বাদ থেকে তারা বঞ্চিত হয় এবং তারা শয়তানের খপ্পরে পড়ে। আর দ্বিতীয়টা হচ্ছে যে কিছু কিছু লোক আছে যারা খারাপ প্রকৃতির, তারা স্বেচ্ছায় শয়তানের সাথে চুক্তি করে। এটা হচ্ছে মধ্যযুগীয় ডাইনি তত্ত্বের উদাহরণ। এবং এই সময় 1484 সালে তৎকালীন যে পোপ, উনি এতটাই মানে এগুলোর প্রতি ওনার যারা মানসিকভাবে অসুস্থ ছিলেন তাদের প্রতি এত ক্ষোভ ছিল যে উনি তাদেরকে ধরে কঠোর শাস্তি দানের নির্দেশ দিয়েছিলেন। তো উদার ও মানবিক দৃষ্টিভঙ্গি বা আমাদের বর্তমান যে মানসিক রোগ নিয়ে আমাদের যে চিন্তা চেতনা বা চিকিৎসা ব্যবস্থা, সেটা মূলত শুরু হয় অষ্টাদশ শতকে এবং প্রথম শুরু হয় যে ফ্রান্সের ফিলিপ পাইনেল নামে এক ব্যক্তি, উনি যে আমাদের শিল্প বিপ্লব হয় সেই বিপ্লবের পরবর্তীতে উনি লা বাইসেন্ট্রি হাসপাতালের দায়িত্ব নেন। তখনও কিন্তু যারা এই ধরনের অসুবিধায় ছিল তাদেরকে খুব খারাপ পরিবেশে রাখা হতো বা তাদের চিকিৎসা কোনো ব্যবস্থা ছিল না। সেটা উনি ফিলিপ পাইনেল প্রথম শুরু করেন ফ্রান্সে। তিনি প্রথম যে কাজটা করেন যে মানসিক রোগীদের সুচিকিৎসা এবং ভালো খাবারের ব্যবস্থা করেন। এবং তিনি দেখেন যে এই ব্যবস্থা করার ফলে অনেক মানসিকভাবে অসুস্থ মানুষ কি হয়েছে, সুস্থ হয়ে গেছেন এবং বাড়ি ফিরে গেছেন। এবং সেই পরিপ্রেক্ষিতে উনি সালপিয়েট্রি নামে এক হাসপাতালের দায়িত্ব নেন এবং সেখানেই একই ব্যবস্থা চালু করেন, এবং যেটা হচ্ছে আধুনিক যে মানসিক স্বাস্থ্য চিকিৎসা ব্যবস্থা এখন, সেটার ব্যবস্থা শুরুর নির্দেশ করে আর কি। তারপরে ফ্রান্সের পরে ইংল্যান্ডে উইলিয়াম টুক নামে এক ব্যক্তি, উনিও হাসপাতালে যে মানসিক বা অস্বাভাবিক আচরণ সম্পন্ন ব্যক্তিদের একটি ব্যবস্থা চালু করেন, যেটা হচ্ছে ইংল্যান্ডে খুবই জনপ্রিয় হয়। এবং পরবর্তীতে আমেরিকার স্কুল শিক্ষিকা, ওনার নাম হচ্ছে মিস ডরোথি ডিক্স, উনি ম্যাসাচুসেটসে বিভিন্ন মানসিক রোগীদের তথ্য নেন এবং রোগীদের উনি চিকিৎসা দেওয়া শুরু করেন বা রক্ষণাবেক্ষণ করা শুরু করেন। এবং ওর পরিপ্রেক্ষিতেই কিন্তু পৃথিবীর প্রথম আমেরিকায় হচ্ছে ম্যাসাচুসেটসে এই যে মানসিক রোগীদের রক্ষণাবেক্ষণ ও চিকিৎসা বিষয়ে প্রথম আইন পাশ হয়, যেটা হচ্ছে প্রথম মানসিক স্বাস্থ্য আইন। বর্তমান যে মানসিক স্বাস্থ্য আইন আছে সেই আন্দোলনকে ওই আইনটাই মূলত পথ দেখিয়েছেন। তো বিংশ শতাব্দীর গোড়ার দিকে মূলত মানসিক স্বাস্থ্য আন্দোলন গড়ে ওঠে, যে এটা যে একজন মানুষের রাইটস এবং সে মানসিকভাবে অসুস্থ হলে যে তার চিকিৎসা বা অন্যান্য সুবিধা পাওয়ার অধিকার আছে, সেইটার জন্য একটা আন্দোলন গড়ে ওঠে। এবং এই আন্দোলনের প্রধান কারিগর হচ্ছেন, ওনার নাম ক্লিফোর্ড বিয়ার্স। তার একটি বিখ্যাত বই রয়েছে, এ মাইন্ড দ্যাট ফাউন্ড ইটসেলফ। এটা হচ্ছে 1905 সালে উনি প্রকাশিত করেছেন, যেখানে ওনার অভিজ্ঞতাগুলো উনি বর্ণনা করেছিলেন। তা বর্তমান যে আধুনিক বৈজ্ঞানিক ধারণা, এটার বেসিক্যালি আমরা দেখেছি যে দুইটা তত্ত্বের উপরে, মতবাদের উপরে গড়ে উঠেছে। একটা হচ্ছে দেহতাত্ত্বিক মতবাদ বা সোমাটোজেনিক। আমরা দেখেছি যে সাইকিয়াট্রিস্ট যারা কাজ করেন তারা মূলত এই সোমাটোজেনিক বা দৈহিক যে দেহতাত্ত্বিক মতবাদ, সেই মতবাদে বিশ্বাসী। তো এই তত্ত্বের যারা কারিগর ছিলেন ওনাদের হিপোক্রেটস, জার্মান চিকিৎসক গ্রিসিঞ্জার, ফ্রান্সের মোরেল, ব্রিটেনের হেনরি মডেলসি এবং এমিল ক্র্যাপলিন।
এই যে সোমাটোজেনিক, এই তত্ত্বের কিন্তু অন্যতম একজন প্রবক্তা হচ্ছেন এমিল ক্র্যাপলিন। আর মনস্তাত্ত্বিক মতবাদ বা সাইকোজেনিক, যেটা আমরা বলেছি যে মূলত ক্লিনিক্যাল সাইকোলজিস্টরা সাইকোজেনিক বা এই পদ্ধতিতে বেশি কাজ করে। এখানে অন্যতম হচ্ছেন মেসমার, ইংল্যান্ডের মনোচিকিৎসক জেমস ব্রেইট, ফ্রান্সিস সার্কো পিজেনেট এবং সিগমন্ড ফ্রয়েড। ওনারা কিন্তু এই সাইকোজেনিক মতবাদে বিশ্বাসী ছিলেন। আরেকটা মতবাদ আধুনিক বৈজ্ঞানিক ধারণায় এসেছে, সেটা হলো সমগ্রতা মতবাদ। যেমন এটা শুধু সোমাটোজেনিক বা শুধু সাইকোজেনিক না, এটা দুইটার কম্বিনেশন করে আমেরিকান মনোচিকিৎসক অ্যাডলফ মায়ার ইনি এই চিকিৎসাটা, এই তত্ত্বটা সৃষ্টি করেছেন। এবং বর্তমান যে মানসিক চিকিৎসা ব্যবস্থা সেটা কিন্তু এই দুই পদ্ধতিতেই হয়ে থাকে, একটা হচ্ছে সোমাটোজেনিক এবং সাইকোজেনিক। তো অস্বাভাবিক আচরণের শ্রেণী বিভাগ, আসলে এইগুলোকে শ্রেণী বিভাগ করা খুবই কঠিন। তারপরও এই যে শ্রেণীকরণটা মূলত দুইটা প্রতিষ্ঠানই করেছে, আমি উল্লেখ করেছিলাম। সেটা হচ্ছে আমেরিকান সাইকিয়াট্রিক অ্যাসোসিয়েশন এপিএ 1952 সালে, এবং আরেকটা হচ্ছে ডিএসএম। ওনারা যেটা করেছেন ওটাকে বলা হয় ডিএসএম বা ডায়াগনস্টিক অ্যান্ড স্ট্যাটিস্টিক্যাল ম্যানুয়াল, যেটা এখন চলতেছে হচ্ছে ডিএসএম 5TR। ডিএসএম 5TR এটা 2022 সালের মার্চ মাস থেকে মার্চ মাসে প্রণয়ন করা হয়েছে। আর ওয়ার্ল্ড ব্যাংক যেটা করেছেন সেটাকে বলা হয় আইসিডি বা ইন্টারন্যাশনাল ক্লাসিফিকেশন অফ ডিজিজেস। বর্তমানে যে শ্রেণী বিভাগটা রয়েছে সেটা হচ্ছে ICD-11 বলে আর কি। ICD-11 এটা সারা বিশ্বে প্রচলিত রয়েছে। এটি প্রণয়ন করা হয় 25শে মে 2019 সালে, বাট কার্যকর হয়েছে 1 জানুয়ারি 2022 সালে। তো এই যে বিশ্ব স্বাস্থ্য সংস্থার ICD-11, এখানে হচ্ছে আমাদের মনোরোগ সংক্রান্ত একটি উপবিভাগ রয়েছে, কারণ যেহেতু এটা হচ্ছে সারা বিশ্বের যত ধরনের রোগ আছে সবগুলো নিয়েই একটি তালিকা তৈরি করে। তো অ্যাবনর্মাল বিহেভিয়ারের এই কারণগুলো আসলে একেবারে এক্স্যাক্টলি ফাইন্ড আউট করা কঠিন, তবে অনেক ধরনের কারণেই রয়েছে। তো যেগুলো মূল কারণ, আমাদের যে কজাল ফ্যাক্টরসগুলো সেগুলো নিয়ে একটু কথা বলবো। এই যে কারণগত উপাদান বা যেগুলো আমাদের কজাল ফ্যাক্টরস রয়েছে সেগুলো হচ্ছে বেসিক্যালি 3টা ভাগে ভাগ করা হয়েছে। প্রথমত হচ্ছে প্রবণতামূলক উপাদান বা এটাকে বলা হয় প্রিডিসপোজিং ফ্যাক্টর। একজন ব্যক্তির মধ্যে যে সমস্ত বৈশিষ্ট্য পূর্বেই হয়তো জেনেটিক্যালি তার মধ্যে সেই বৈশিষ্ট্যগুলো কিছুটা রয়েছে, সেগুলোকে বলা হয় প্রবর্তনামূলক উপাদান। হ্যাঁ, পরবর্তীকালে পূর্বেই সেই বৈশিষ্ট্যগুলো তার মধ্যে রয়েছে, কিন্তু পরবর্তীকালে যে কোনো সময় সে অস্বাভাবিক আচরণে আক্রান্ত হতে পারে, তাকেই প্রবণতামূলক উপাদান বলে। অর্থাৎ যে ফ্যামিলির মধ্যে বাবা বা মায়ের মধ্যে দেখা গেল অ্যাংজাইটি ছিল, সেই ফ্যামিলিতে তার বাচ্চা কিন্তু অলরেডি তার মধ্যে কি রয়েছে, সেই প্রবণতামূলক উপাদানগুলো রয়েছে অ্যাংজাইটির, এবং সেটা কিন্তু যে কোনো সময় তার মধ্যে কি হতে পারে, প্রকাশ পেতে পারে। একটা হচ্ছে প্রিসিপিটেটিং বা সংগঠক উপাদান বলা হয়, যেসব পীড়নমূলক ঘটনা, পরিস্থিতি বা অবস্থা তাৎক্ষণিক ব্যক্তির মধ্যে মনোরোগের সৃষ্টি করে। প্রিডিসপোজিংয়ে তার মধ্যে সেই বৈশিষ্ট্যগুলো রয়েছেই। দেখা গেল একজন বাচ্চার মধ্যে অ্যাংজাইটির বৈশিষ্ট্য রয়েছে, হঠাৎ করে তার একটা এক্সাম খারাপ হয়ে গেল বা ফ্যামিলির কেউ মারা গেল, সেগুলো কি করলো, তাকে সরাসরি আবার সেই পরিস্থিতির মধ্যে ফেলে দিতে সাহায্য করলো। সেগুলোকে বলা হয় সংগঠক উপাদান বা প্রিসিপিটেটিং ফ্যাক্টরস। আর আরেকটা রয়েছে, সেটাকে বলা রেইনফোর্সিং বা পারপেচুয়েটিং ফ্যাক্টরস বলি, যে সিচুয়েশনগুলো তাকে সেই ভালনারেবিলিটি বা তার যে অ্যাংজাইটিটাকে সেটাকে ডেভেলপ করতে সাহায্য করে বা ওই উপসর্গগুলোকে টিকিয়ে রাখতে সাহায্য করে, সেগুলোকে তখন আমরা বলি রেইনফোর্সিং বা প্রিসিপিটেটিং ফ্যাক্টরস। তবে মূল যে কারণগুলো আমরা ফাইন্ড আউট পেয়েছি বিভিন্ন বইতে, সেগুলোকে বেসিক্যালি 4 ভাগে ভাগ করা হয়েছে। প্রথমটা হচ্ছে বংশগতি সম্পর্কীয় বা হেরিডিটারি। আমি প্রথমে বলেছি যে আমাদের আচরণগুলো মূলত 50% জেনেটিক্যালি আমরা পেয়ে থাকি এবং 50% হচ্ছে এনভায়রনমেন্টাল।
তো হেরিডিটারি হতে পারে, তার বায়োলজিক্যাল হয়তো বা শারীরবৃত্তীয় কোনো কারণ হতে পারে, তার মানসিক বা সাইকোলজিক্যাল কারণ হতে পারে, অথবা সামাজিক বা সোশিওলজিক্যাল কারণগুলো হতে পারে। এগুলি হচ্ছে আমাদের অস্বাভাবিক আচরণের মূল কারণ। তো বায়োলজিক্যাল কারণগুলো কি হতে পারে এটা নিয়ে আমরা একটু আলোচনা করব। যে প্রথমটাই হচ্ছে হেরিডিটারি, বা কি হতে পারে, এটা বংশগতি। যেহেতু বংশগতি আমাদের আচরণের জন্য প্রায় 50% দায়ী, সেজন্য এই যে আমাদের বংশগতি হচ্ছে অস্বাভাবিক আচরণের অন্যতম প্রধান কারণ। যেহেতু আমাদের শরীরে 23 জোড়া ক্রোমোজোম রয়েছে, এই ক্রোমোজোমাল যে কোনো ধরনের অ্যাবনর্মালিটিস বা অস্বাভাবিকতা থাকলেই কিন্তু সেই ব্যক্তির মধ্যে অস্বাভাবিক আচরণ হতে পারে। যেমন এখানে ডাউন সিনড্রোম, এই যে অস্বাভাবিকতা, এটা কিন্তু বেসিক্যালি কি 21 জোড়া ক্রোমোজোমের কারণে হতে পারে। এমনও হতে পারে যে আমাদের যেমন 23তম জোড়াটা হচ্ছে সেটাকে কি কি বলে, আমাদের যৌন গ্রন্থির ডেভেলপ করে বা তৈরি করে, সেই জোড়াতেও যদি কোনো ধরনের ক্রোমোজোমে অস্বাভাবিকতা থাকে, দেখা গেল যে আমাদের সেটা অস্বাভাবিক আচরণের জন্য দায়ী হতে পারে। তো এটা গেল হেরিডিটারি। আর বডি কনস্টিটিউশন, আসলে আমাদের শারীরিক আকৃতিও অনেক সময় অস্বাভাবিক আচরণের জন্য দায়ী। যেমন ফিজিক, হ্যাঁ, আমরা দেখেছি শেলডনের একটা তত্ত্ব আমরা পড়েছি যে উনি তিন ধরনের শারীরিক গঠনের কথা বলেছেন, যেগুলো মূলত আমাদের আচরণকে বা অনেক সময় ব্যক্তিত্বকে প্রভাবিত করে। যেমন উনি বলেছেন যে এন্ডোমরফিক, যারা হচ্ছে একটু মোটা বা শরীর স্বাস্থ্য ভালো, তাদের এক ধরনের আচরণ থাকে, এবং যারা মেসোমরফিক বা যাদের শারীরিক ফিগার হচ্ছে খেলোয়াড় সুলভ, তাদের আরেক ধরনের আচরণ থাকে। তবে অস্বাভাবিক আচরণ আমরা দেখেছি, উনি যে লাস্ট বৈশিষ্ট্যের কথা বলেছেন অ্যাক্টোমরফিক বলেছেন, যে অ্যাক্টোমরফিক সেটা, বা যাদের শরীর একটু হালকা পাতলা লিকলিকে, তাদের মধ্যে মানসিকভাবে তারা একটু অনেক দুর্বল থাকেন, বা তাদের স্ট্রেস বা অ্যাংজাইটি, এই ধরনের অস্বাভাবিক আচরণগুলো ডেভেলপ করার সম্ভাবনা বেশি থাকে। ডিফারেন্সেস ইন অটোমেটিক রিঅ্যাক্টিভিটি, আমাদের দেখেন যেগুলো অটোমেটিক স্বয়ংক্রিয়, আমাদের শরীরে অনেক বৈশিষ্ট্য রয়েছে, যেগুলো হচ্ছে যেমন আমাদের হার্ট রেট হতে পারে, আমাদের রেসপিরেটরি বা শ্বাসযন্ত্রের যে ক্রিয়া রয়েছে আমাদের, এরপরে রয়েছে আমাদের হচ্ছে ব্লাড প্রেশার, বা আমাদের যে রক্ত সংবহনতন্ত্র, বা আমাদের এমনও হতে পারে যে নিউরোট্রান্সমিটার বা তথ্য সঞ্চালন যে হয় নিউরন টু নিউরন, সেগুলো কিন্তু ব্যক্তি টু ব্যক্তি কি করে, ভেরি করে, সবার কিন্তু একই রকম না। তো এইটার ক্ষেত্রেও যদি কোনো ধরনের অস্বাভাবিকতা দেখা দেয় বা ঠিকমতো কাজ না করে, তখনও কিন্তু এই যে অস্বাভাবিক আচরণ সৃষ্টি হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। ইমোশনাল ডিসপোজিশন, আমাদের এই যে আবেগ প্রেষণা, এগুলো কি করে, এগুলো কিন্তু সবারই সমান থাকে না। হয়তো যে কোনো একটা পরিস্থিতি একজন একভাবে সেটা নিয়ন্ত্রণ করতেছে, বাট অন্যজন আরেকভাবে নিয়ন্ত্রণ করতেছে। যে সঠিকভাবে নিয়ন্ত্রণ করতে পারতেছে না, তার মধ্যে অস্বাভাবিক আচরণ দেখা দেওয়ার সম্ভাবনা অনেক বেশি। গ্ল্যান্ডুলার ডিসফাংশন, আমরা জানি যে আমাদের শরীরে কিন্তু কতগুলো কি রয়েছে, অন্তঃক্ষরা গ্রন্থি রয়েছে। তো এই গ্রন্থিগুলোর যে রস নিঃসরণ হয় বা হরমোন যেটাকে আমরা বলি, সেটা যদি নিঃসরণটা ভারসাম্যপূর্ণ না হয়, সেক্ষেত্রেও কিন্তু অস্বাভাবিক আচরণ কি দেখা দিতে পারে। তার মধ্যে দেখেন খুবই কমন পিটুইটারি গ্ল্যান্ড আমরা দেখেছিলাম, তাই না, যে মাস্টার গ্ল্যান্ড যেটা, সেই পিটুইটারি গ্ল্যান্ড যদি ঠিকমতো সিক্রেশন না হয়, তাহলে কি হয়, আমরা দেখেছি পিটুইটারি জায়ান্ট বা পিটুইটারি মিগেট। পিটুইটারি জায়ান্ট যদি ক্ষরণ বেশি হয়, মানুষ হয়ে যায় দৈত্যাকৃতির মতো, আবার যদি ক্ষরণ কম হয়ে যায়, মানুষ হয়ে যায় বামন বা খর্বাকৃতির। তো সেগুলোও কিন্তু কি করে, আমাদের অ্যাবনর্মাল যে বিহেভিয়ার সেটাকে ডেভেলপ করে। এরপরে দেখেন যে এই যে থাইরয়েড গ্রন্থি থেকে কি হয়, থাইরয়েড গ্রন্থির যে সিক্রেশন সেরোটোনিন যদি সিক্রেশন ঠিক মতো না হয়, তাহলে কিন্তু বাচ্চাদের কি হয়, ক্রেটিনিজম হয়। তো ক্রেটিনিজম কি করে, বাচ্চাদের অস্বাভাবিক আচরণ বা এই যে
অস্বাভাবিক বিহেভিয়ার তৈরি করতে সাহায্য করে। এমন হতে পারে অ্যাড্রিনাল গ্রন্থি থেকে যদি হরমোন ঠিকমতো নিঃসরণ না হয়, তাহলে কিন্তু আমাদের আবেগীয় যে গোলযোগ সৃষ্টি হয়, আমাদের আবেগ নিয়ন্ত্রণ ঠিকমতো হয় না। গোনাডস বা যৌন গ্রন্থি থেকে যদি ঠিকমতো সিক্রেশন না হয়, আমাদের সেটাও কিন্তু যৌন যে ক্রিয়া সেটাতে ব্যাঘাত সৃষ্টি করে এবং সেটাও এক ধরনের অ্যাবনর্মাল বিহেভিয়ার বা অস্বাভাবিক আচরণ সৃষ্টি করতে সাহায্য করে। বায়োকেমিক্যাল জৈব রাসায়নিক যে প্রক্রিয়া আমাদের যে শরীরের, সেটাও কিন্তু সঠিকভাবে না হলে কিন্তু অনেক ধরনের আমাদের যে অস্বাভাবিক আচরণ দেখা যায়। যেমন এখানে বলা হয়েছে যে আমাদের নিউরো ট্রান্সমিটার হয়, যে এক নিউরন থেকে তথ্যগুলো আরেক নিউরনে কি হয়, প্রভাবিত হয়। সেখানে এই যে নিউরো ট্রান্সমিটার প্রসেসে কিন্তু নরএপিনেফ্রিন একটা কেমিক্যাল নিঃসরণ হয়। এই নিঃসরণ যদি খুব বেশি হয়, ব্যক্তি অতিরিক্ত উত্তেজিত হয়ে যায়। আবার যদি নিঃসরণটা খুব কম হয়, ব্যক্তি বিষণ্ণ হয়ে যায়। তার মানে কি, সেটা আচরণ নিয়ন্ত্রণে বা অস্বাভাবিক আচরণের উপর কিন্তু একটা প্রভাব সৃষ্টি করে। সেরোটোনিন, আমরা দেখেছি থাইরয়েড থেকে সেরোটোনিন নিঃসরণ হয়। তো এই সেরোটোনিন যদি সঠিকভাবে নিঃসরণ না হয়, অস্বাভাবিক আচরণ দেখা দিতে পারে। ডোপামিন, আমরা বলি সিজোফ্রেনিয়া রোগ যে হয়ে থাকে, একটা সাইকোসিস ডিসঅর্ডার আমাদের মানুষের। তো এই ডোপামিন যদি সঠিকভাবে নিঃসরণ না হয়, তাহলে কিন্তু সেই ব্যক্তির কি হতে পারে, সিজোফ্রেনিয়ার মতো একটা সাইকোসিস বা জটিল একটা অস্বাভাবিক আচরণ ব্যক্তির মধ্যে হতে পারে। সুতরাং বায়োকেমিক্যাল ফ্যাক্টরও অনেকভাবে দায়ী। ফিজিক্যাল হ্যান্ডিক্যাপড, আমরা দেখেছি যে আসলে অস্বাভাবিক আচরণ করার পিছনে শারীরিক যে প্রতিবন্ধকতা সেটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হতে পারে সেটা কনজেনিটাল বা জন্মগত বা অ্যাক্সিডেন্টের কারণে তার শরীরের যদি কোনো অঙ্গহানি হয় বা প্রতিবন্ধকতা সৃষ্টি হয়, দেন সেটাও কিন্তু একটা অ্যাবনর্মাল বিহেভিয়ার সৃষ্টি করতে পারে। ব্রেন প্যাথোলজি রয়েছে। ব্রেন প্যাথোলজি যেমন যেসব উপাদান আমাদের মস্তিষ্ককে কি করে, তার যে মস্তিষ্কের যে কাজ, সেই কাজটাকে যথাযথভাবে হতে বাধাগ্রস্ত করে, তখন কিন্তু কি করে, ব্রেন আমাদের অস্বাভাবিক আচরণ সৃষ্টি করে বা আমাদের ব্যালেন্স রাখতে পারে না। তো এটা হতে পারে ড্রাগের কারণেও কিন্তু মানুষ কি হয়, অস্বাভাবিক আচরণ সৃষ্টি করে। কারণ ড্রাগ কি করে, আমাদের যে ব্রেনের ফাংশনটাকে বাধাগ্রস্ত করে। ব্রেন ইনজুরি হতে পারে, মাথায় আঘাতজনিত কারণ হতে পারে, অথবা তার কোনো ডিজিজ থাকতে পারে, ব্রেন টিউমার বা ডাউন হাইড্রোসেফালি, মাইক্রোসেফালি, এই ধরনের অসুবিধাগুলোর কারণে কিন্তু অস্বাভাবিক আচরণ হতে পারে। আরেকটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে এক্সাইটেটরি অ্যান্ড ইনহিবিটরি প্রসেস। আমাদের ব্রেনে কিন্তু দুইটা প্রসেস সম্পন্ন করে, একটা হচ্ছে উত্তেজনা নিয়ন্ত্রণ করে, উত্তেজনা এবং প্রশমন। এই উত্তেজন প্রশমন, এই দুইটা জিনিসের যদি ব্যালেন্স না থাকে, তাহলে কিন্তু অস্বাভাবিক আচরণ হওয়াটা খুবই স্বাভাবিক। সাইকোলজিক্যাল কজেস অফ অ্যাবনর্মাল বিহেভিয়ার, এখানে আমরা দেখেছি যে শিক্ষণের কারণে, শিক্ষণ দুই ভাগে হতে পারে, সেটা সাপেক্ষীকরণ বা করণ সাপেক্ষীকরণ। অনেক আচরণ আমরা শিক্ষণের মাধ্যমে শিখে থাকি, যেহেতু আচরণ হচ্ছে শিক্ষাবদ্ধ জ্ঞান। তো এগুলো হচ্ছে অ্যাবনর্মাল বিহেভিয়ারের জন্য রেসপন্সিবল। মানসিক চাপ, যদি বিভিন্ন কারণে মানসিক চাপ যদি প্রকট হয়, তাহলে সেটা অস্বাভাবিক আচরণ সৃষ্টি করে। হতাশা হতে পারে, অতি সন্তুষ্টি বিধা এবং আত্মরক্ষার কৌশল যদি যথাযথভাবে কেউ ফলো করতে না পারে, দেন আমাদের কিন্তু অ্যাবনর্মাল বিহেভিয়ার দেখা দেয়। মানসিক বঞ্চনার কারণেও অ্যাবনর্মাল বিহেভিয়ার দেখা দেয়। আমরা কিছু সাইকোসোশ্যাল কজেস দেখব অস্বাভাবিক আচরণের। প্রথমটা হচ্ছে শৈশবকালীন মানসিক আঘাত। ফ্রয়েড কি বলেছেন যে ছোটবেলায় যদি শৈশবকালীন সময়ে প্রচণ্ড রকমের কেউ মানসিক আঘাত পায়, তার মধ্যে অস্বাভাবিক আচরণ ডেভেলপ করার সম্ভাবনা অনেক বেশি। শৈশবকালে স্নেহ প্রীতির বঞ্চনা, দেখা গেল বাবা বা মা বা সমাজ, ফ্যামিলি কারো কাছ থেকেই সে অ্যাফেকশন বা
এই জিনিসগুলো পায় নাই, বঞ্চনার শিকার হয়েছে বিভিন্নভাবে, তার মধ্যে অ্যাবনর্মাল বিহেভিয়ার ডেভেলপ করার সম্ভাবনা বেশি। ত্রুটিপূর্ণ পারিবারিক পরিবেশ, আমরা দেখেছি একটা শিশু জন্মের পরেই বেসিক্যালি কোথায় সময় কাটায়, তার পরিবারে। তো সেই পরিবারের পরিবেশটাই যদি ভালো না হয় বা স্বাভাবিক না হয়, তাহলে সেই পরিবেশে যে বাচ্চা বড় হবে তার মধ্যে অস্বাভাবিক আচরণ ডেভেলপ করার সম্ভাবনা অনেক বেশি। এর মধ্যে রয়েছে পিতামাতার প্রত্যাখ্যান হতে পারে, মাতা পিতার অতিক্ষরণ বা ওভার প্রোটেকশন, এটাকে বলে ওভার প্রোটেকশন। যদি বাচ্চাকে সবসময় আগলে রাখে, বাচ্চা কিন্তু কি হয়, সঠিক সিদ্ধান্ত নিতে সক্ষম হয় না, বা সামাজিক সম্পর্কগুলো সে কিভাবে করতে হয় সেটা জানে না, যার কারণে সে কি অতিমাত্রায় ডিপেন্ডেন্ট হয়ে যায়, এবং যখন তার মধ্যে সেই রেসপন্সিবিলিটিগুলো দেওয়া হয় তার মধ্যে অস্বাভাবিক আচরণ ডেভেলপ করে। পিতামাতার প্রশ্রয়, অনেক সময় শিশুকে দেখা গেল সব কিছুতেই অতিরিক্ত প্রশ্রয় দিতে দিতে শিশু এক ধরনের একসময় কি অসামাজিক বা অস্বাভাবিক আচরণ বা কার্যক্রমের সাথে জড়িয়ে পড়ে, সেটাও একটা অস্বাভাবিক আচরণের অন্যতম কারণ। সন্তান সম্পর্কে পিতা মাতার উচ্চাশা, একটা সন্তানের ক্যাপাসিটির না বুঝেই যদি তার বাবা মা তার সম্পর্কে অতিরিক্ত উচ্চাশা করে, সেটা কি করে, সেই সন্তানের প্রতি সন্তানের মধ্যে স্ট্রেস তৈরি করে, বা অনেক সময় সেটা যদি সে আর্ন করতে না পারে সেটা তার মধ্যে হতাশারও তৈরি করতে পারে। সেটাই হচ্ছে তখন অ্যাবনর্মাল বা অস্বাভাবিক আচরণ সৃষ্টি করে। পিতামাতার ত্রুটিপূর্ণ আদর্শ অনুকরণ, পিতামাতার মধ্যে যদি কোনো খারাপ বৈশিষ্ট্য থাকতে পারে, বা দেখা গেল যেটা অস্বাভাবিক আচরণ সৃষ্টি করতে সাহায্য করছে, বা এমনও হতে পারে যে পিতামাতার মধ্যে কোনো একটা অস্বাভাবিক বৈশিষ্ট্য রয়েছে, সেটাও সন্তানের মধ্যে একসময় ডেভেলপ করতে পারে। পরিবারের কৃত্রিম পরিবেশ রয়েছে, এটা হচ্ছে ভগ্ন পরিবেশ বা কলহপূর্ণ পরিবার, ব্রোকেন ফ্যামিলি। আমরা না জানি যে দেখা গেল বাবা মায়ের বিচ্ছেদ, বা পরিবারে বাবা অথবা মায়ের মৃত্যুও হতে পারে। এইরকম যদি পরিবেশে একটা বাচ্চা বড় হয়, তখন দেখা গেল সেই বাচ্চার মধ্যে অস্বাভাবিক আচরণ ডেভেলপ করার সম্ভাবনা বেশি হয়। তবে এটা ডিপেন্ড করে ওই বাচ্চার বা শিশুর বয়সের উপরে, আসলে কত বয়সে তিনি এই ধরনের অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন। যত অল্প বয়সে সেটা হবে, তত তার মধ্যে অস্বাভাবিক আচরণ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা অনেক বেশি হবে। পীড়নমূলক পরিস্থিতি, স্ট্রেসফুল সিচুয়েশন, বিভিন্ন কারণে সেটা হতে পারে, পারিপার্শ্বিক, পারিবারিক বিভিন্ন কারণে, বা তার একাডেমিক কারণ হতে পারে। সেগুলো যদি তার মধ্যে প্রচণ্ড রকমের স্ট্রেস তৈরি করে দেন হচ্ছে, সেটাও একসময় দেখা গেল অ্যাবনর্মাল বা অস্বাভাবিক আচরণ সৃষ্টি করে। সোশ্যাল কিছু কজেস রয়েছে, এটুকু আমি বলি, যেমন উপজাতি বা রেইস। এখানে রেইস বলতে দেখা গেল বিভিন্ন জাতি গোষ্ঠীর মধ্যে কিন্তু অস্বাভাবিক আচরণ করার পরিমাণটা অনেক বেশি। যেমন আমেরিকার ক্ষেত্রে যদি আমরা দেখি যে আমেরিকায় যারা শ্বেতাঙ্গ আছে তাদের তুলনায় যারা কৃষ্ণাঙ্গ, তাদের কিন্তু কি এই যে অস্বাভাবিক আচরণ করার প্রবণতা অনেক বেশি। আদিবাসী বনাম মাইগ্রেন্ট, দেখা গেল অনেকেই উন্নত জীবনযাত্রা বা ভালো পরিবেশের কারণে দেশ ছেড়ে অন্য দেশে চলে যাচ্ছে। সেই ক্ষেত্রে তারা না পারতেছে সেখানকার কালচার ঠিক মতো অ্যাকসেপ্ট করতে, বা ওখানে যারা আগে থেকেই বসবাস করে স্থানীয়, তারাও ঠিকভাবে অ্যাকসেপ্ট করতেছে না। সেই ক্ষেত্রে কিন্তু একটা স্ট্রেসফুল সিচুয়েশনে তৈরি হয়, এবং সেটা অ্যাবনর্মাল বিহেভিয়ার সৃষ্টি করতে অনেক সময় শুরু করে। শহুরে বনাম গ্রামের পরিবেশ, আমরা দেখি যে শহরের পরিবেশ কি অনেক স্ট্রেসফুল, তাই না, এবং অনেক আনসার্টিন। সেই তুলনায় গ্রামের পরিবেশ এখনও সবাই মিলেমিশে থাকার যে একটা টেন্ডেন্সি, সেখানেও কিন্তু একটা ডিফারেন্স রয়েছে যে অ্যাবনর্মাল বিহেভিয়ার সৃষ্টি হতে। যুদ্ধ, এই যে প্রতিনিয়ত আমরা যুদ্ধের খবর পাই, সেগুলোও কিন্তু কোনো না কোনোভাবে আমাদের বা ওই এলাকায় যারা আছে তাদের উপর একটা ইফেক্ট সৃষ্টি করে। সেই পরিস্থিতিতেই অনেক সময় অ্যাবনর্মাল বিহেভিয়ার সৃষ্টি করে। যেমন আমরা দেখেছি যে অনেক গবেষণায় দেখা গেছে প্রথম বিশ্বযুদ্ধ এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের যেসব মানুষ প্রত্যক্ষদর্শী বা আক্রান্ত হয়েছে, সেই সব জনগোষ্ঠীর পরবর্তীতে অ্যাবনর্মাল আচরণ করার যে হার, সেটা অনেক বেড়ে গিয়েছিল। বেকারত্ব বা আর্থিক সমস্যা অনেক সময় অ্যাবনর্মাল বিহেভিয়ার সৃষ্টি করতে সাহায্য করে। এমনও হয় যে আমরা প্রচুর সুইসাইডাল কেস পাই, যারা হচ্ছে
বেকারত্ব বা আর্থিক কারণে তারা এই ডিসিশন নেয়। গোষ্ঠী সংস্কার ও বৈষম্য একটা রয়েছে, এটাও হচ্ছে আমাদের অ্যাবনর্মাল বিহেভিয়ার তৈরি করতে হয়তো উৎসাহিত করে। অনেক সময় ব্যাধিগ্রস্ত সমাজ ও মূল্যবোধের অবক্ষয়, যেখানে হচ্ছে সমাজে এখন প্রতিনিয়ত অস্থিরতা এবং মূল্যবোধ নাই, সেই সমাজে কিন্তু এই অ্যাবনর্মাল বিহেভিয়ার হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি। দ্রুত সামাজিক ও প্রযুক্তিগত পরিবর্তন, আসলে সমাজ কি হচ্ছে, দ্রুত পরিবর্তনশীল হচ্ছে, সেটাও কিন্তু অ্যাবনর্মাল বিহেভিয়ার সৃষ্টিতে সহায়তা করতেছে। তো এগুলো হচ্ছে আমাদের সোশ্যাল কজেস অফ অ্যাবনর্মাল বিহেভিয়ার। এখানে আপনাদের জন্য কয়েকটা কোশ্চিন রয়েছে। অস্বাভাবিক আচরণের দেহতাত্ত্বিক মতবাদের প্রবর্তক কে? দেহতাত্ত্বিক বা সোমাটোজেনিক, এটা কিন্তু এটার প্রবর্তক হচ্ছে এমিল ক্র্যাপলিন। হ্যাঁ, নিম্নের কোনটি অস্বাভাবিক আচরণের কারণগত উপাদান নয়? কারণগত উপাদান তিনটে আমরা দেখেছি, যে পারসুয়েসিভ বা প্রবর্তনামূলক যে কারণটা রয়েছে, বা প্রিসিপিটেটিং, এটা সংগঠক, এটা হচ্ছে প্রিডিসপোজিং, এটা হচ্ছে প্রিসিপিটেটিং বা সংগঠক। বলিয়ানকারী, এটা আমরা বলি রেইনফোর্সিং বা পারপিচুয়েটিং কারণ। এখানে দুর্ঘটনা হচ্ছে অস্বাভাবিক আচরণের কারণগত উপাদান নয়। মাতা পিতার প্রত্যাখ্যান অস্বাভাবিক আচরণের কোন শ্রেণী বিভাগের কারণ? সেটা অবশ্যই কিসের? অস্বাভাবিক আচরণের পারিবারিক একটি কারণ। ঠিক আছে। অ্যাবনর্মাল সাইকোলজিতে অ্যাব, হ্যাঁ, যে অ্যাব এবং নর্মাল দুইটা শব্দ ভাগ করা হয়েছে। অ্যাব শব্দের অর্থ হচ্ছে দূরে, হ্যাঁ, নর্মাল থেকে যারা অনেক দূরে বা ডেভিয়েন্ট, তখন আমরা সেটা বলি অ্যাবনর্মাল। তো আজকে আমরা ক্লাসের একেবারে শেষে চলে এসেছি। আমি আজকের যে তথ্যগুলো নিয়েছি সেগুলো বা আপনাদের সিলেবাস কাভার করে সেই রেফারেন্সগুলো আমি এখানে দিয়ে দিয়েছি। যেমন প্রথমটা হচ্ছে অ্যাবনর্মাল সাইকোলজি, এটা কিংস ডেভিসন, জনসন, ডেভিসন এবং নিয়েলের বই থেকে। অ্যাবনর্মাল সাইকোলজি কুমার অ্যান্ড কুমার। অস্বাভাবিক মনোবিজ্ঞান, যে বাংলা বইগুলো থেকে আমি তথ্যগুলো নিয়েছি, সেটা হচ্ছে যে অস্বাভাবিক মনোবিজ্ঞান, মানসিক ব্যাধির লক্ষণ, কারণ এবং আধুনিক চিকিৎসা পদ্ধতি। বইটি লিখেছেন অধ্যাপক নিহারঞ্জন সরকার স্যার ও ডক্টর তনুজা সরকার। আমাদের একটা বই আছে অস্বাভাবিক মনোবিজ্ঞান। অস্বাভাবিক মনোবিজ্ঞান, উনি এটা হচ্ছেন প্রফেসর মঞ্জুর আহমেদ। এটা হচ্ছে অস্বাভাবিক মনোবিজ্ঞান, মোহাম্মদ সেলিম চৌধুরী ও মোহাম্মদ আমিনুল ইসলাম। তো আশা করছি আপনাদের যে বিসিএস এর সিলেবাস এবং যেখান থেকে আপনারা উপকৃত হবেন, সেই সবগুলো বইয়ের কথাই আমি এখানে উল্লেখ করেছি। আপনারা এই বইগুলো একটু ফলো করবেন। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসলে হয়তো আমাদের অ্যাবনর্মাল সাইকোলজি যে বিষয়গুলো অনেকের হয়তো ভালো লাগবে না বা অস্বস্তির সৃষ্টি করতে পারে, আবার অনেকে হয়তো এটাতে ইন্টারেস্টও খুঁজে পেতে পারেন। তবে আপনাদের বিসিএস এর যেহেতু সিলেবাস, অবশ্যই আপনাদের সেটাকে ভালোভাবে গ্রহণ করতে হবে এবং ভালোভাবে পড়তে হবে। তো সবার জন্য আবারও অনেক অনেক শুভকামনা জানিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবেন এবং আপনাদের প্রস্তুতি আরও ভালো হোক এই কামনা করছি।